প্যাসেজের কোনো রিড করবে, ফোকাস রাখবে প্যাসেজের কন্টেন্টের ওপরে, প্যাসেজ কি বলতে চাইছে। অনেক সময় দেখবে প্যাসেজের বাইরেও কিছু হয়তো অপশান দেওয়া আছে, আর সেই অপশানটা সত্যি ঠিক, ওই রিলেটেড অপশানটা সত্যিই ঠিক, কিন্তু প্যাসেজ সেটা মেসেজ দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সেটা আনসার হবে না। মানে যে অপশানটা আছে অপশানটা একদম ন্যাচারাল, খুব বাস্তব, মানে ভালো সত্য কথাই আর কি, কিন্তু যদি প্যাসেজের কন্টেন্ট না থাকে, সেটা প্যাসেজ যদি সেই মেসেজটা না দিতে চায়, তাহলে কিন্তু সেটা আনসার হবে না। মানে ওই ফ্যাক্ট হওয়া সত্ত্বেও, ঘটনাটা ঠিক হওয়া সত্ত্বেও প্যাসেজের সঙ্গে কোনো রিলেশন নেই বলে সেটা আনসার হবে না। ঠিক আছে, আগে যেটা করানো, তারপর আজকে যেটা হবে যে 51 হচ্ছে when an international team of scientists pumped a carbon dioxide and water mix into underground basalt rocks, ঠিক আছে, বেসিক কেমিস্ট্রি টুক ওভার। কি বলছে যে ইন্টারন্যাশনাল টিম অফ সায়েন্টিস্ট যখন আন্ডারগ্রাউন্ড ব্যাসাল্ট রকের ওপরে মানে পাম্প করলো কি মিক্সচার, একটা মিক্সচার, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারের মিক্সচার পাম্প করলো, অ্যাসিডিক মিক্সচার ডিজলভড রক্স ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। ওই অ্যাসিডিক মিক্সচার যেটা ওই ব্যাসাল্ট রকে পাম্প করা হলো, সেটা ওই রকের যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম যেটা ছিল সেটাকে ডিজলভ হয়ে গেল, ওতে ভেঙে গেল। এবার ডিজলভ হওয়ার পরে কি ফর্মড হলো, ফর্মড লাইমস্টোন। ঠিক আছে, ওটা ডিজলভ হয়ে মানে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম ডিজলভ হয়ে গিয়ে সেটা লাইমস্টোন ফর্ম হয়ে গেল। বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড ইজ কনভার্টেড ইন্টু স্টোন এক্সক্লেমড বাই দ্য সায়েন্টিস্ট। কি দেখলো যে কার্বন ডাইঅক্সাইডটা স্টোনে পরিণত হয়েছে, তাই না? তো ওরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে গেছিলো, মানে যেটা এটা পাম্প করলে কি হয়, তাহলে কি পেলো, সেই রেজাল্টটা হলো যে বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড ইজ কনভার্টেড ইনটু স্টোন, তাই না? ওই কাজটা করার পরে, ওই কেমিস্ট্রিটা দেখার পরে যে অ্যাসিডিক মিক্সচার দিয়ে কি হলো, যে ডিজলভ হয়ে গেল ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, তারপরে সেটা আবার ফর্ম করে গেল লাইম স্টোনে। ব্যাসাল্ট রকের ওপরে যে প্রয়োগটা করা হলো, একটা মিক্সচার কার্বন ডাইঅক্সাইডের আর ওয়াটারের যে পাম্প করা হলো, সেইটাতে কি হলো, সেই ব্যাসাল্ট রকটা ভেঙে গেল, ভেঙে গিয়ে কি হলো, কি ফর্মড হলো, যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম মানে ম্যাগনেসিয়াম ডিজলভ হয়ে গেল। ওই যে রকের যে কন্টেন্ট ছিল, যে বিভিন্ন ম্যাটেরিয়ালস, তার কি হলো, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামটা ডিজলভ হয়ে গেল, হয়ে গিয়ে লাইমস্টোনে ফর্ম হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি পেলো, বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড ইজ কনভার্টেড ইনটু স্টোন এক্সক্লেমড বাই দ্য সায়েন্টিস্ট। ঠিক আছে, তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস best reflects the most logical, rational and practical suggestions implied by the passage. It is a cheap and practical method to produce limestone at commercial level for building purposes. ঠিক আছে, যে এই পরীক্ষার দ্বারা এটা পাওয়া গেল যে এটা একটা চিপ মানে সস্তা আর প্র্যাকটিক্যাল মেথড টু প্রডিউস লাইমস্টোন তৈরি করার মানে প্র্যাকটিক্যাল মেথড অ্যাট কমার্শিয়াল লেভেল ফর বিল্ডিং পারপাসেস, যে বিল্ডিং পারপাসের জন্য সেখান থেকে সেটা ইউজ করা যাবে, এটা মেসেজ দিচ্ছে কি। তারপর আগে এরকম চারটে অপশান থাকলে, যদি এবিসিডি দিয়ে তারপরে 1 2 3 না থাকে, তাহলে চারটে অপশানই ভালো করে পড়তে হবে, খুব ক্লোজ দেবে এগুলো, কোনটা ঠিক হবে। Basalt rocks can be made a good source of calcium and magnesium minerals. Beta বলছে this can be used as a one of the methods of carbon sequestration. ঠিক আছে, this can be used as one of the method of carbon sequestration. Basalt rock can be made a good source of calcium and magnesium মিনারেলস বাই দিস মেথড। এই মেথডটা ইউজ করলে ব্যাসাল্ট রক থেকে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম যে একটা যে সোর্স আসবে, সেটা আমরা কিন্তু আলাদা করে বের করতে পারবো। যে এই যে কার্বন আর ওয়াটারের মিক্সচারটা পাম্প করলাম ব্যাসাল্ট রকে, তাতে থেকে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামকে আলাদা করে বের করতে পারলাম, সেটা বলছে এটা। ঠিক আছে, তারপরে বলছে গুড রক ডিসলভিং অ্যাসিড ক্যান বি প্রডিউসড বাই মিক্সিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারকে মিক্স করে রক ডিজলভিং একটা অ্যাসিড প্রডিউস করা যাবে, এবং সেটা এনি ফার্দার ইউজ করা যাবে, যে রককে ডিজলভ করার ক্ষেত্রে এটা ইউজ করতে হবে, কি কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারের মিক্সচার। তাহলে প্যাসেজের মেসেজটা কি হলো, প্যাসেজ বলল
যে বেসিক্যালি ওরা কি পেলো, উত্তরটা বলে দিয়েছে, বেসিক্যালি কার্বন ডাই অক্সাইড ইজ কনভার্টেড ইনটু স্টোন। যে ওরা পাচ্ছে এটা টেস্ট করার পরে যা দেখলো যে কার্বন ডাই অক্সাইড যেটা ছিল সেটা স্টোনে পরিণত হয়ে গেল। ঠিক আছে, আর যে ডিজলভ হয়ে গেছিলো ব্যাসাল্ট রকের মধ্যে কি ছিল, সে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম সেটা লাইম স্টোনে পরিণত হয়ে গেল। ঠিক আছে, যেটা স্টোনেই পরিণত হলো আর কি। তাহলে এখানে মেসেজটা, প্রথম মেসেজটা যদি পড়ি, আগে দেখি, it is a cheap and practical method to produce limestone and commercial level. আমার এখানে কমার্শিয়াল লেভেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, প্যাসেজে কিছুই বলেনি যে কমার্শিয়াল লেভেলে এটা ইউজ করব, বিল্ডিং ব্লকসের ক্ষেত্রে কাজে লাগবে, প্যাসেজ কোনো মেসেজ দেয়নি। দিয়েছে কি? তাহলে এই যে শব্দ দুটো ইউজ হলো, যে সস্তা একটা মেথড, এই জিনিসটা এইভাবে মানে লাইমস্টোন তৈরি করা যাবে এবং বিল্ডিং এর কাজে লাগবে, সেটা কিছু বলেনি এখানে। বলেছে কি, দিস ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান অফ দ্য মেথড অফ কার্বন সিকুয়েস্ট্রেশন। কার্বনটাকে যে সেপারেশন করা যাবে, পৃথক করা যাবে, হ্যাঁ, তো সেইটা কিন্তু প্র্যাকটিক্যাল মেথড। যে লাস্টে যে বেসিক্যালি উত্তরটা পাওয়া যায়, বেসিক্যালি কার্বন ডাই অক্সাইড যে উত্তরটা আছে এখানে, কার্বন ডাই অক্সাইড ইজ কনভার্টেড ইনটু স্টোন, উত্তরটা এখানে আছে। যে সায়েন্টিস্ট এক্সক্লেম দ্য সায়েন্টিস্ট বললো প্রয়োগ করার পরে যে কি পাওয়া গেল, যে বেসিক্যালি দেখা গেল যে কার্বন ডাই অক্সাইড ইজ কনভার্টেড ইনটু স্টোন। তাহলে উত্তর সেটাই আছে। সি কেন উত্তর হবে না? হ্যাঁ হ্যাঁ, এখানে বলছে, সি বলছে ব্যাসাল্ট রক ক্যান বি মেড এ গুড সোর্স অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ওই ব্যাসাল্ট রকে ওই প্রয়োগ করার পরে এটা তো ডিজলভ হয়েছিল, কিন্তু ডিজলভ হয়ে তো আবার ফর্মড হয়ে গেছে, না কি, লাইমস্টোনে ফর্ম হয়ে গেছে। প্রথমে তো ওটা প্রয়োগ করা, পাম্প করার পরে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামটা ডিজলভ হয়ে গেল এবং ফর্মড কি করলো, লাইমস্টোন ফর্ম করলো, তাই না? তাহলে সেক্ষেত্রে যে মিনারেলস বাই দিস মেথড, তাহলে এই দুটো আলাদা করে আর আমরা পাচ্ছি না। পাচ্ছি কি, এখানে পরিষ্কার বলে দিচ্ছে প্যাসেজে, দ্য অ্যাসিডিক মিক্সচার ডিজলভড রক্স ক্যালসিয়াম and magnesium and formed limestone। লাইমস্টোনে রূপান্তরিত হয়েছে, দুটোকে আলাদা করে দেওয়ার পরে, এবং দুটো মানে গলে গেল, দুটোই ধরো ওখান থেকে গলে গিয়ে আবার এক হয়ে গেল, সেটা এক হয়ে আবার কি বের করলো, লাইমস্টোন তৈরি হয়ে গেল। তাহলে সেটা হচ্ছে না। গুড রক ডিজলভিং অ্যাসিড ক্যান বি প্রডিউসড বাই মিক্সিং কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার। খোঁজ করার উদ্দেশ্য এটা ছিল না, ওরা জানে এটা প্রয়োগ করছে, এটা দিয়ে কিছু হবে, তার কারণে তো প্রয়োগ করছে। প্রয়োগ করে ওরা যেটা পেলো যে কার্বন ডাই অক্সাইডটা অ্যাকচুয়ালি স্টোন, তাই না? তাহলে কার্বনটাকে আলাদা, ডাই অক্সাইডটাকে আলাদা করতে পারবে যে কোনো জায়গা থেকে, তাই না? ঠিক আছে, আনসারটা 2। ভাবতে হবে, হ্যাঁ বি, একদম সরি, 2 মানে বি, এরপরে বি। ঠিক আছে, এইটা হচ্ছে, এইটা ডিপেন্ড করছে সম্পূর্ণ তোমার কি বলবো, মানে নিজেকে ডেভেলপ করার স্টেজে। যদি এই জায়গাটাকে ঠিকঠাক ডেভেলপ করে নাও, তাহলে বুঝেই যাবে যে কম্প্রিহেনশন যা আসুক না কেন আমার এত পার্সেন্টেজ রাইট হবে। আমি 80% যদি রাইট করতে পারি কম্প্রিহেনশন, তাহলে আমার 25 থেকে 30টার মধ্যে 25টাই ধরছি, 25টাই যদি থাকে তাহলে এইটা 8 8 16, আর এদিকে 3টে আমি যদি ধরি তাহলে 16 3 19টা। তা 18 থেকে 19টা যদি আমি রাইট করতে পারি, টোটাল কটা কোশ্চেন লাগে আমাকে? 33 তো কোশ্চেন লাগবে, তো 33 কোশ্চেন মানে 34 করতে গেলেই হবে। আর 40টাকে আমি টার্গেট করবো ওই পেপারে, 40টা আমি ঠিক করবো আর কি। 100 মানে 80টা আছে, 80টাই ঠিক করবো না, 40টা ঠিক করবো। তো এইখানে পুরোটাই, যেটা ধরো 25টা আছে, 25টাই ঠিক করবো। যতই পারফেকশন নিয়ে যাও না কেন 25টা ঠিক করতে পারবে না, কোনো কোনো জায়গায় ভুল কিন্তু অনায়াসে হয়ে যাবে। এখানে যতটা অ্যানালিসিস ও অ্যানালিটিক্যাল ওয়েতে চিন্তা ভাবনা করার জায়গা আছে, পরে দেখলে হয়তো বুঝতে পারবে, যাহ এটা একটা সিলি মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জন্য ওখানে তো টাইম স্প্যান খুব কম, ওই কম সময়ের মধ্যে তোমাকে উত্তর দিয়ে ওখান থেকে বেরোতে হবে। জানা জিনিসও বা অ্যানালিসিস করতে যেটা তুমি দেখালো যে 2 মিনিট পাচ্ছ, সেটা দেখালো তুমি যদি 5 মিনিট পাও, তো রেজাল্ট হয়তো একটু আলাদা হতে পারে, তাই না? তো সেই সময়টা পাচ্ছ না, সময়ের অভাব আছে, সেই জন্য পুরো 2 ঘন্টার যে পেপারটাকে, সেই পেপারটা যদি 80টা কোশ্চেন থাকছে, তা আমি 40টা কোশ্চেনের জন্য ডিভোট করব। কোন 40টা? যে 40টা আমি 100% শিওর থাকবো যে করতে পারছি, যেটা পারবো না তাতে হাত লাগিয়ে লস হবে, অসুবিধা হবে না। তো 40টা কোশ্চেন যদি আমি ঠিকঠাক করে নিই, তাহলে আমার যদি রং না থাকে, 50% করলেই আমার 100 চলে আসছে, আমার লাগবে 66 নাম্বার, তাই না?
তো টার্গেট ওই 40 থেকে 45টা কোশ্চেনের মধ্যে কোন কোন সেকশন থেকে করতে হবে সেই জিনিসকে পরীক্ষা দিতে দিতে বুঝে যাবে দিস ইজ মাই স্ট্রেংথ অ্যান্ড দ্যাট ইজ মাই উইকনেস। এই জিনিসগুলো বুঝে যাবে, তাহলে এই করতে করতে ভাগ করতে পারবে যে এগুলো আমার উইকনেসের মধ্যে পড়ছে, আর এই পেপারটা তো মেরিটে আসছে না, তাহলে আমার পাস করার জন্য যে 40টাকে ঠিক করতে হবে, 45টাকে ঠিক করতে হবে, সেই জিনিসগুলোকে বেছে নেওয়া পরীক্ষার মধ্যে থেকে। ঠিক আছে, আর তার মধ্যে এটা যেটা আছে যে এখানে 80% যদি পৌঁছাতে পারো বেস্ট প্র্যাকটিসের পর, দ্যাটস নাইস ওয়ান, মানে খুব ভালো। কেন এটার জন্য তোমাকে আলাদা করে যে বারবার পড়তে হবে বসতে হবে না, নিজেকে ডেভেলপ করতে গেলে তখন তুমি জানবে যে হ্যাঁ এখানে এটা করতে পারছি। নেক্সট কোশ্চেন, geographers analyzed 175 satellite images of ocean color. Geographers analyzed 175 satellite images of ocean color, which is an indicator of phytoplankton productivity at the ocean surface. ওশানের সারফেসে যে ফাইটোপ্ল্যাঙ্কটন প্রোডাক্টিভিটি দেখা যাচ্ছে সেটা ওরা কতটা ফটো তুলেছে, ইমেজ 175টা ইমেজ তুলেছে। তোলার পরে যে ফাইটোপ্ল্যাঙ্কটন প্রোডাক্টিভিটি যেটা দেখা যাচ্ছে সেটা কি বলছে, and found that giant icebergs are responsible for storing up to 20% of carbon in the southern ocean. যে আইসবার্গ যে জায়ান্ট আইসবার্গ যে সাউদার্ন ওশানে আছে 20% কি আছে ওতে of carbon in the southern ocean is responsible for storing up to 20% of carbon. যে আইসবার্গ দেখা যাচ্ছে জায়ান্ট 20% তাই ওই তার কন্টেন্ট হচ্ছে কার্বন। বুঝতে পারলে? The researchers discovered that melting water from giant iceberg, যে ওই আইসবার্গ থেকে যখন রিসার্চার্সরা কি ডিসকভার করলো, যে ওই আইসবার্গটা যখন গলে যাচ্ছে সেখান থেকে কি পাচ্ছে, which contains iron and other nutrients, supports hitherto unexpectedly high level of phytoplankton growth. আর একবার পড়ছি প্যাসেজটা কি করছে, জিওগ্রাফার্স অ্যানালাইজড 175 স্যাটেলাইট ইমেজেস অফ ওশান কালার হুইচ ইজ অ্যান ইন্ডিকেটর অফ ফাইটোপ্ল্যাঙ্কটন প্রোডাক্টিভিটি অ্যাট দ্য ওশান সারফেস। 175টা ইমেজ তুলেছে জিওগ্রাফাররা, সেখান থেকে দেখতে পাচ্ছে যে ওশানের সারফেসে যে ফাইটোপ্ল্যাঙ্কটন প্রোডাক্টিভিটি, মানে ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে যে উদ্ভিদজ মানে এককোষী সব যে ছোট ছোট যে ফার্স্ট মানে কি প্রাইমারি প্রোডাক্টিভিটি যেটা থাকে, যেখান থেকে সমস্ত জীব বা সব কিছু মানে ফুড বা নিউট্রিয়েন্ট হিসাবে কিছু আসে, ওটা কেউ খেলো, ওটা থেকে আবার কেউ খেলো, আবার কিছু খেলো, মানে সাইকেল যে চলতে থাকে তার বেসে হচ্ছে সেইটা ফাইটোপ্ল্যাঙ্কটন। ঠিক আছে, তো সমুদ্রের এই জায়গাতে মানে ফুড চেনের একদম বেসে হচ্ছে ওই ফাইটোপ্ল্যাঙ্কটন। ঠিক আছে, ওখান থেকেই ধরো কোন ধরনের উদ্ভিজ খেয়ে কেউ হয়তো বেঁচে আছে, তারপর থেকে আবার কেউ খেয়ে বেঁচে আছে, তারপর তো ফিশ, এই সমস্ত কিছু সাইকেল চলছে আর কি। তো and found that giant icebergs are responsible for storing up to 20% of carbon in the southern ocean. সাউদার্ন ওশানে যে জায়ান্ট আইসবার্গ আছে তার মধ্যে 20% কার্বন হচ্ছে কন্টেন্ট ওই আইসবার্গে। ঠিক আছে, এইবার কি বলছে, ওই আইসবার্গটা যখন মেল্ট করছে মানে গলে আসছে, তার থেকে কি হচ্ছে নিউট্রিয়েন্টস বেরিয়ে আসছে। কি আসছে, দ্য রিসার্চার্স ডিসকভার্ড, খুঁজে পেয়েছে যে that melting water from giant icebergs which contains iron and other nutrients, আয়রনও আছে and other nutrients আছে, মানে ঠিক আছে, supports hitherto unexpectedly high level of phytoplankton productivity. যেটার সোর্স পাওয়া যাচ্ছে যে ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মালো কোথা থেকে, সমুদ্রে, কাকে দেখা হলো, ওই আইসবার্গ মেল্ট করছে, সেখানে কি পাওয়া গেল, আয়রন অ্যান্ড নিউট্রিয়েন্টস, আর যে সেটাই হচ্ছে এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন দেখা যাচ্ছে এতটা, সেইখান থেকে ভেঙে যাওয়ার পরে সেই গ্রোথটা, উদ্ভিজ্জ যে গ্রোথটা হচ্ছে সমুদ্রের উপরে, মানে এতে আর কি, যেটা প্রাইমারি ফুড চেনের প্রাইমারি লেভেলে থাকছে, যেটা খেয়ে অন্য একজন বেঁচে থাকছে, তারপরে ওকে খেয়ে অন্য কেউ বেঁচে থাকছে। ঠিক আছে, এইভাবে তো ফার্স্ট সোর্স অফ ফুড হচ্ছে সেই ফাইটোপ্ল্যাঙ্কটন। ঠিক আছে, যেগুলো ওই জলের উপরে ক্ষুদ্র 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 দেখা যায়, সেই দেখা গেলো যে সেটা কোথা থেকে আসলো, সে আইসবার্গ মেল্ট করার পরে, তাই না, আয়রন আসলো আর আদার নিউট্রিয়েন্টস আসলো, আর সেটাই হচ্ছে আসল কারণ যে ফাইটোপ্ল্যাঙ্কটন এতটা যে দেখা যায় গ্রোথটা হয় আর কি। Based on the above passage, the following assumptions have been made. কি বলছে, giant icebergs have a bearing on primary productivity.
প্রাইমারি প্রোডাক্টিভিটি অ্যান্ড ফুড চেইনস অফ দ্য সাউদার্ন ওশেন। এই শব্দটা আমি ব্যবহার এক্সপ্লেনেশন করতে গিয়ে চলে এসছে, কিন্তু ওখানে প্যাসেজে কোথাও ছিল না, কিন্তু এই কথাগুলোই আমি এক্সপ্লেন করেছি, তাই না? যে ফাইটোপ্ল্যাঙ্কটন কি অ্যাকচুয়ালি, এটা একটু সায়েন্স রিলেটেড হয়ে গেছে, যারা জানবে না যে যে কোনো লাইফ সাইকেলে চলার জন্য তাহলে কোথাও না কোথা থেকে তো শুরু হচ্ছে, কেউ কারো তো ফুড হচ্ছে, তাহলে ওই সমুদ্রে যত কিছু হোক না, তারপর সমস্ত কিছুরই সোর্স আর বেস হচ্ছে ফুডের সেই ফাইটোপ্ল্যাঙ্কটন। ওটা যে কোনো মানে মানে প্রাণী খাক বা যেই খাক, যেটা খাচ্ছে খেয়ে বেঁচে আছে, ওকে আবার কেউ খাচ্ছে, আবার কে খাচ্ছে, ওই সাইকেলটা চলছে আর কি, বুঝতে পারলে তো? তাহলে জায়ান্ট আইসবার্গস হ্যাভ এ বিয়ারিং অন প্রাইমারি প্রোডাক্টিভিটি, সত্যিকারই তাহলে থাকছে প্রাইমারি প্রোডাক্টিভিটি, কারণ সেখান থেকে গলেই তো নিউট্রিয়েন্টস আসছে, আয়রন অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস, যেখান থেকে ফাইটোপ্ল্যাঙ্কটন প্রডিউসড হচ্ছে। হ্যাঁ, তাহলে এই কথাটা ঠিক আছে, জায়ান্ট আইসবার্গস হ্যাভ এ বিয়ারিং অন প্রাইমারি প্রোডাক্টিভিটি অ্যান্ড ফুড চেইনস অফ দ্য সাউদার্ন ওশেন। ঠিক আছে কথাটা? হ্যাঁ, melting of giant icebergs can produce climate change effects and impact on world fisheries. এটা কথা ঠিক যে জায়ান্ট আইসবার্গ যদি মেল্ট করে তাহলে ক্লাইমেট চেঞ্জের উপর একটা প্রভাব পড়বে, ঠিক আছে, কিন্তু শব্দটা শুধু আইসবার্গের কথা বলেছে, ঠিক আছে, আমরা নর্থ পোল সাউথ পোলের কথাতে যাচ্ছি না। তো জায়ান্ট আইসবার্গ তো নর্থ পোল সাউথ পোলে, মানে সাউথ পোলে আছে, নর্থ পোলে আছে, এবার যে ওখান থেকে যদি মেল্ট করে তো আস্তে আস্তে যে আমরা যেটা জানি যে হ্যাঁ ক্লাইমেটের উপর প্রভাব পড়বে। তো এই আইসবার্গ শব্দটা দিয়ে ওরা কি, আইসবার্গ তো আমরা কাকে ধরবো, যে যতই কিছু হোক না জায়ান্ট আইসবার্গ কার্বন 20% থাকে, সব কিছু থাকে, এটা ঘটনাটা সত্যি যে ক্লাইমেটের উপর আইসবার্গ যদি মানে মেল্ট করে তো ক্লাইমেটের উপর একটু প্রভাব পড়বেই, কিন্তু প্যাসেজের সঙ্গে কোনো রিলেশন নেই। তারপরে একটা আর ভুল কথা বলা হয়েছে যে ইফেক্টস অ্যান্ড ইম্প্যাক্ট ওয়ার্ল্ড ফিশারিজ, এবার ওয়ার্ল্ড ফিশারিজের উপর কী গুরুত্ব পড়বে, ইম্প্যাক্ট পড়বে, তাও প্যাসেজ কিছু বলছে না, আর আমি সায়েন্টিস্টও না, আমি জানিও না, ফিশারি সংক্রান্ত কোনো কিছু বলা হয়নি। এখানে বলা হয়েছে যে সায়েন্টিস্টরা 175টা ছবি নিয়ে দেখেছে ইমেজে যে এত ফাইটোপ্ল্যাঙ্কটন প্রোডাক্টিভিটি যেটা দেখা যাচ্ছে সারফেসে, কোথা থেকে আসলো, যে সমুদ্রে যে সাউদার্ন ওশেনে যে জায়ান্ট আইসবার্গ আছে, এই আইসবার্গটা যখন মেল্ট করছে, তখন মেল্ট করতে গিয়ে ওখান থেকে নিউট্রিয়েন্টস, মানে 20% কার্বন আছে ওর মধ্যে, আর ওটা মেল্ট যখন করছে তখন ওখান থেকে নিউট্রিয়েন্টস আর আদার মানে আয়রন অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস বেরিয়ে আসছে, এবং সেটাই অ্যাকচুয়ালি সোর্স হিসাবে কাজ করছে বিভিন্ন জীবজগতের খাদ্য হিসাবে, যেটা প্রাইমারি প্রোডাক্টিভিটি, সেটা খেয়েই হয়তো এটা খেয়ে ও বেঁচে আছে, ওটা খেয়ে ও বেঁচে আছে সমুদ্রে, এইরকমভাবে, ঠিক আছে? তাহলে এই প্যাসেজটা কিন্তু প্রথম এতদূর পর্যন্ত ঠিক থাকলো যে ক্লাইমেটের প্রভাব পড়তে পারে, কিন্তু প্যাসেজে কোথাও আমি জানতে পারছি না, তাহলে এটার কোনো রিলেশন নেই, তাহলে আনসার অনলি এ, ঠিক আছে? একদম একদম একদম, কিন্তু বড় দুর্ভাগ্য এইটার যে আমাদের সময়ে আমরাই তো এটা করিয়েছিলাম, মানে দিল্লিতে, বড় দুর্ভাগ্য যখন হিন্দি ভাষাতেই যখন এটা আসলো, তো সব থেকে এই কম্প্রিহেনশনের বিরোধ হয়েছে হিন্দিভাষী ছেলেদের, যে পরীক্ষাতে যে তো আমাদের কি, আমরা বাংলাতে লেখা থাকলে বাংলাতে পড়ে ঠিক পরিষ্কার বুঝে যেতাম, আমাদের ইংলিশে বুঝতে হচ্ছে, কিন্তু হিন্দিভাষী ছেলে তো হিন্দিতে পড়তে পারছে, এইবার ওরা হিন্দিতে পড়েই ওটা উত্তর করতে পারছে না, সেই জন্য ওদের কোশ্চেন হলো যে কম্প্রিহেনশনই রাখতে হবে না, মানে কম্প্রিহেনশন হিন্দিতে যেটা আসছে গুগল ট্রান্সলেট করছে, আমাদের ভাষার সঙ্গে মিলছে না, হিন্দি ভাষার সঙ্গে মানে ঠিকঠাক করে যে শব্দগুলো ব্যবহার হচ্ছে আসলে খুব উচ্চভাবের হয়তো মানে শব্দ, মানে খুব উচ্চমানের শব্দ ব্যবহার করা হচ্ছে, সেইটা কলোকিয়াল যে হিন্দি আছে তার সঙ্গে অতটা মেলাতে পারছে না। তা আমাদের বাংলা হলেও তার বাংলা এরকম হবে না, যখন বঙ্কিমের লেখা যখন একটা প্যাসেজ পড়বে তখন তো সেই সেই প্যাসেজটা পড়তেই তো দাঁত মুখ ভেঙে যাবে না লোকের, যখন আমরা একটা কোনো ছোট্ট মানে একটা প্যাসেজ থেকে কিছু কন্টেন্ট বের করার চেষ্টা করি, সাধারণত আমরা একটু এডিটোরিয়াল পড়তে গেলে মানে বুঝতে গিয়ে একটু সময় লেগে যায়, তাই না, কি বলতে চাইছে, তো ওরা হিন্দিতে হওয়া সত্ত্বেও সেই প্যাসেজের উত্তর করতে পারছে না, এটা ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ড করছে না অতটা, যদিও আমরা ফরেন লেগে, এটা যদি বাংলাতেও হতো তবুও কিন্তু আমরা আনসার করতে গিয়ে একটু, হ্যাঁ একটু কমফোর্টেবল হতো আমাদের, যে বাংলা আছে বলা হয়তো বোঝাটা সুবিধা হতো, ইংলিশটা আমরা অতটা সড়গড় নাও হতে পারি, কেউ বাংলা ভার্সানে পরীক্ষা দিচ্ছি একটু অসুবিধা হতে পারে, কিন্তু হিন্দিভাষী ছেলেদের সব থেকে বড় বিরোধ যে ট্রান্সলেশনটা দেওয়া হয়, যে কম্প্রিহেনশন প্যাসেজটা দেওয়া হয়, সেইটা
পড়ে ওরা উত্তর করতে পারছে না। জায়ান্ট কত হিন্দি পার্সেন্টেজ স্টুডেন্ট পড়ছে, তারা তাদের মেজরিটি যারা মানে যারই সঙ্গে কথা হয় সবাই বলে যে প্যাসেজের ল্যাঙ্গুয়েজ ঠিক থাকে না। আসলে সেটা নাই, ল্যাঙ্গুয়েজটা ভালোই থাকে, ঠিকঠাকই থাকে। যিনি করেন উনি এক্সপার্টই হন, উনি তার ওই স্টুডেন্টের মতো না, উনি এক্সপার্ট, উনি তার ভুল কিছু দেবেন না, কিন্তু এই স্টুডেন্টের মধ্যে বোঝার সেই ক্ষমতাটা থাকে না। এবং তুমি যদি এখান থেকে বুঝতে পারো ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। তুমি যেহেতু হিন্দি ভাষা মানে হিন্দিতে বুঝতে পারো, তোমার যদি মনে হয় যে এটা পড়তে গেলে এখান থেকে বুঝতে পারবো, দেখতে পারো, তুমি হিন্দিতেও করে দেখতে পারো যে কোনটা সুবিধা হচ্ছে, ইংলিশটা সুবিধা হচ্ছে না হিন্দিটা, হুইচ এভার ইউ উইল ফিল কমফর্টেবল ইউ ক্যান ডু ইট। ঠিক আছে, কিন্তু বাঙালিদের কাছে সেই অপশনটা নেই, সেটা হওয়া উচিত ছিল। যে এটা হিন্দিতে যেমন হচ্ছে সেটা বাংলাতেও হওয়া উচিত ছিল। যদি আমার কন্টেন্ট যদি টেস্ট করতে চায় তাহলে ল্যাঙ্গুয়েজ, হোয়াই ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স, ওটা হিন্দিতে যখন ওরা পাচ্ছে, হোয়াই আমরা বাংলাতে পাচ্ছি না কেন সেটা, তাই না? আমি তো এটা কন্টেন্টই টেস্ট করবেন যে কন্টেন্টটা কী আছে সেটা বুঝতে পারছি কিনা, আমার ফ্যাকাল্টি ডেভেলপড আছে কিনা সেটা দেখার জন্য চেষ্টা হচ্ছে। Passage 3. Evolution has endowed caterpillars that feed on corn with a unique ability. They can induce the plant to turn up its defense against insect predators. যে caterpillars আছে, মানে ইভলিউশন বলতে ইভলিউশনের প্রসেসে আমরা যে নিজেদেরকে যে জায়গায় নিয়ে এসে ধরে নিয়ে এসেছি, তাহলে তাদেরকে মানে যে একটা ইউনিক ক্যাপাসিটি তারা ডেভেলপ করেছে, সেটা কি দেওয়াছে যে এন্ডোড ক্যাটারপিলার্স কি সমৃদ্ধ করেছে ক্যাটারপিলারকে, দ্যাট ফিড অন কর্নস উইথ এ ইউনিক এবিলিটি, দে ক্যান ইন্ডিউস দ্য প্ল্যান্ট টু টার্ন অফ ইটস ডিফেন্স এগেনস্ট ইনসেক্ট প্রিডেটার্স। যে ইনসেক্ট, যে অনেক সময় আগাছে ইনসেক্ট যেগুলো থাকে, প্রিডেটার্স যারা থাকে সব নষ্ট করে দেয় না, তাহলে সেটা কিন্তু ও প্রোটেকশন করে নিতে পারে, ও মানে প্রোটেকশন দিতে পারে সেই জিনিসটাকে, ওই ক্যাটারপিলার্সের জন্য সেটা প্রোটেকশন। তার যার কারণে ওই যে ছোট ছোট গাছ বা পাতাগুলো যেগুলো আছে সেখান থেকে ওরা কিন্তু তারা নিজেদের ফিডটা যথারীতি নিতে পারে এবং গ্রোথ করতে পারে। কি করেছে, দিস হেল্পস ক্যাটারপিলার্স টু ইট মোর অ্যান্ড গ্রো ফাস্টার। তাহলে ইনসেক্ট প্রিডেটরস যখন ওটাকে নষ্ট করতে পারছে না, অনেক সময় বলো না যে ফসল নষ্ট হয়ে গেল, কি ছোট ইনসেক্ট, কোন নতুন ইনসেক্ট এসছে যেটা নষ্টই হয়ে গেল, পুরো ক্রপ নষ্ট হয়ে গেল, ঠিক আছে? তো সেখান থেকে বাঁচানোর জন্য ক্যাটারপিলার্সের কাছে একটা ইউনিকলি ডিজাইনড একটা কিছু আছে, যেটা থেকে ইনসেক্ট প্রিডেটরস থেকে সে রক্ষা করতে পারছে, সেই গাছগুলো রক্ষা হচ্ছে, ঠিক আছে? আর যার কারণে ও মোর ফুড পাচ্ছে, ওই পাতাগুলো খেতে পাচ্ছে, গ্রোথ করতে পারছে, ঠিক আছে? As a result, this helps caterpillars to eat more and grow faster. The agent that causes this effect is the caterpillar's faces or frass. তাহলে কোন এজেন্টের জন্য এটা ক্যাটারপিলার্স করতে পারছে, যে ওর কাছে একটা কন্টেন্ট কিছু আছে, হয়তো শারীরিক কোনো কেমিক্যাল কিছু, সেটাকে বলছে যে ফ্রাস, ওই ফ্রাসের জন্য কিন্তু এটা ক্যাটারপিলার্সের দ্বারা করা সম্ভব হচ্ছে, ঠিক আছে? The find could throw new light on compounds associated with plant response to pathogens like fungi and bacteria. তাহলে এইটা যেটা আমরা পড়লাম প্যাসেজটা, এটা একটা নতুন লাইট, একটা নতুন আশার আলো দেখাতে পারে কিসে, বলো? দ্য ফাইন্ড, এই যে এটা আমরা ঘটনাটা এটা ফাইন্ড করলাম যে ক্যাটারপিলার যে প্রোটেকশনটা দিচ্ছে গাছকে, যার কারণে প্রিডেটার্স, ইনসেক্ট প্রিডেটার্স যারা আছে সেটা নষ্ট করতে পারছে না ছোটো ছোটো গাছ বা কিছুকে, ঠিক আছে? যে ক্যাটারপিলার্সের কাছে মানে ইউনিকলি ডিজাইন্ড একটা ডিভাইস আছে ফিড করার আর কি, যার কারণে ওই গাছগুলো তো নিজেকে প্রিডেটার্স থেকে, ইনসেক্ট প্রিডেটার্স থেকে বাঁচাতে পারছে। তাহলে এটা যে ফাইন্ড আউট পেলাম যে কোথায়, যে দিস ফাইন্ড কুড থ্রো নিউ লাইট অ্যান্ড কম্পাউন্ডস অ্যাসোসিয়েটেড উইথ প্ল্যান্ট রেসপন্স, প্ল্যান্টের রেসপন্স যে হচ্ছে টু প্যাথোজিনস লাইক ফাঙ্গি অ্যান্ড ব্যাকটেরিয়া। তো ফাঙ্গি অ্যান্ড ব্যাকটেরিয়া জনিত কোনো কোনো কারণে যে প্ল্যান্টের কি রেসপন্স হওয়া উচিত আছে, হবে কোন কোন সিচুয়েশনে, এটা নতুন আমরা কিছু কিন্তু বের করতে পারি। তাহলে ইনসেক্ট প্রিডেটরসের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য যে এমন কিছু জিনিস আমরা ইন্ডিউস করতে পারি যেটা গাছকে সেখান থেকে মানে প্রোটেকশন দেবে, তাই না? যেটা ক্যাটারপিলার্স প্রোটেকশন দিচ্ছে, তাহলে নতুন কিছু এখান থেকে শিখে আমরা কিছু করতে পারি, তাহলে এই গাছগুলো এই সব প্রোটেকশন পাবে, ইনসেক্ট প্রিডেটরস যারা আছে তারা নষ্ট করতে পারবে না, তাই না? তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, farmers can use caterpillars to feed on weeds in their crop fields and plantation. তো চাষিরা যে
চাষাবাদ করছে সেখানে ক্যাটারপিলার্সকে ইউজ করতে পারে বলছে, তাই না? যে যাতে করে যে উইডস আগাছাগুলো যে তৈরি হয় জমিতে, যে চাষ করছে তার বাদে যে জিনিসগুলো হলো মানে এক্সেস গ্রোথ হয়ে গেলে, যেটা চাইছে না ফার্মার্স, সেটা উইডস হয়ে যাচ্ছে। তো উইডসগুলোকে ক্যাটারপিলার্স খেয়ে নেবে যে ফুড বা সমস্ত কিছু, সেগুলোকে নষ্ট করে। কিন্তু ক্যাটারপিলার্স কি সেপারেট করে খাবে যে এটা উইডস আর এটা অমুক ধুমুক, তাই না? তো সেটা তাহলে সেটা ইউজ করলে, সেটা ফার্মার্স এটা যদি ইউজ করে তাহলে করতে পারছে না, কাজে লাগছে না, তাই না? দ্য ফার্মার্স ক্যান ইউজ ক্যাটারপিলার্স টু ফিড ওয়ান উইডস ইন দেয়ার ক্রপ ফিল্ডস, হ্যাঁ, প্ল্যান্টেশন যে যে চাষাবাদ করছে, যে ক্রপ ফিল্ডে যে চাষ করছে বা যে গাছ টাছ লাগাচ্ছে, সেটা ক্যাটারপিলার্স ইউজ করতে পারে ফার্মার্স, ঠিক আছে, যে উইডসগুলোকে তাড়ানোর জন্য। উইডস আর যেটা নর্মাল ট্রি, তার সঙ্গে তো প্রোটেকশন ডিফারেন্স করবে না। আর উইডসটাকেই খাবে আর ওই উইডসটা আর অন্যটা খাবে না, তাই না? আর ওটা খেয়ে তো নষ্ট হচ্ছে না। তাহলে এটাতে যদি গাছকে যদি প্রোটেকশন করে, উদ্ভিদজ ওকে যদি প্রোটেকশন করছে, তাহলে উইডসকেও তো প্রোটেকশন করবে। ক্যাটারপিলার কার হাত থেকে? ইনসেক্টস আর প্রিডেটরস হাত থেকে। আসল উদ্দেশ্য হচ্ছে ইনসেক্ট আর প্রিডেটরস হাত থেকে রক্ষা করা, তাই না? তাহলে এটাকে যদি রক্ষা করে তাহলে উইডসকেও তো রক্ষা করবে, যে আগাছাগুলো তৈরি হচ্ছে সেটাকেও তো রক্ষা করবে। ওটাও যদি ওর ফিড হয় তাহলে ওখানে ওই গাছেও যাবে, আর ওই গাছে গেলে যার কারণে ইনসেক্ট আর প্রিডেটরস, ও একটা ফ্রাস আছে ওর কাছে, যেটা যারা বুঝতে পারবে না যে ও মানে যেতে পারছে না ওর কাছে, গাছটার কাছে, মানে ও একটা কোনো মানে ইনসেক্টের কাছে এমন কিছু হচ্ছে যেটা ওটা ফ্রাসটা ওর কাছে আছে, যার কারণে তারা সেটাকে সেইভাবে ট্রিট করছে না এবং সেটাকে ক্ষতি করতে যাচ্ছে না। বুঝতে পারলে তো? তাহলে উইডসের ক্ষেত্রেও সেটা ঘটনা ঘটবে। তাহলে দিস ইজ নট রাইট। দিস ফাইন্ডিং ক্যান হেল্প ইন দ্য ডেভেলপমেন্ট অফ কেমিক্যালি ইউজফুল অ্যান্টি মাইক্রোবিয়াল কম্পাউন্ডস। এই যে আমরা পেয়েছি, এটা কি করতে পারে? হেল্প ইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্লিনিক্যালি ইউজফুল অ্যান্টি মাইক্রোবিয়াল কম্পাউন্ডস। তাহলে ক্লিনিক্যালি ইউজফুলের ব্যাপারটা নয়, এটা চাষির ইউজফুল হওয়ার জন্য ব্যাপার আছে, তাই না? আমরা তো এটা চাষিদের জন্য ভাবছি। হ্যাঁ, কি বলছে লাস্টে? The find could throw new light to compounds associated with plant response to pathogens like fungi and bacteria. Fungi and bacteria against যে প্ল্যান্টের রেসপন্স হওয়াটা আছে হবে যেটা, হ্যাঁ, সেইটা একটা নতুন লাইট, একটা নতুন কিছু খুঁজে পাওয়ার ব্যাপার থাকছে। তাহলে ওটা ক্লিনিক্যালি ব্যাপার নয়। তাহলে প্ল্যান্ট যখন যে কোথায় থাকবে, চাষিরাই চাষ করবে, ফিল্ডেই চাষ হবে, তাহলে সেইখানেই কিভাবে রেসপন্স করবে ফাঙ্গি অ্যান্ড ব্যাকটেরিয়া, সেই কোনো একটা কিছু আমরা খুঁজে পেতে পারি এই যে ক্যাটারপিলার্সকে দেখে, সেটা বলছে। তাহলে এটাও নয়। দিস ফাইন্ডিং ক্যান হেল্প ইন দ্য ডেভেলপমেন্ট অফ অর্গানিক ইকোলজিক্যালি সাস্টেনেবল পেস্টিসাইডস। তাহলে এই আনসারটা ঠিক আছে, যে অর্গানিক, যেটা কোনো তোমার একটা অর্গানিক হবে আর ইকোলজিক্যালি সাস্টেনেবল কেমন একটা পেস্টিসাইড খুঁজে পেতে আমরা সাহায্য করবে, যে এই জিনিসটা যেটা অটোমেটিক সেই ফার্মার চাষির যে চাষাবাদ করছে সেই জিনিসকে কার থেকে রক্ষা করবে? পেস্টিসাইড থেকে সে রক্ষা করবে, ঠিক আছে? দিস ফাইন্ডিংস ক্যান হেল্প ইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্লিনিক্যালি ইউজফুল। যে ক্লিনিক্যালি শব্দটা আছে, আমরা সবসময় কনসার্ন আছি যে চাষি যে গাছ যে প্ল্যান্ট কিভাবে রেসপন্স করবে সেইটা ফাইন্ড আউট করার জন্য, তাই না? ব্যাকটেরিয়ার ফাঙ্গির এগেনস্টে যে রেসপন্স করবে সেইটা এমন কিছু ইনডিউস করে দিলে তাহলে চাষিরা যখন চাষ করবে তখন ইনসেক্টস বা প্রিডেটার্স যারা আছে তারা সেটাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তাহলে অটোমেটিক্যালি কিছু ওই ক্যাটারপিলার্সের মতো কোনো জিনিস যে যদি তার মধ্যে ইনডিউস করে দিতে পারি, কিছু করে দিতে পারি, অটোমেটিক গ্রোথ হচ্ছে সেখানে, তাহলে স্বাভাবিকভাবে এটা গাছেরও বৃদ্ধি হচ্ছে, আর ওই গাছ বা চাষি যেটা চাষ করছে সেটাও ঠিক হচ্ছে, কিন্তু ইনসেক্ট আর প্রিডেটার্সের হাত থেকে রক্ষা করে দিচ্ছে, ফাঙ্গি আর ব্যাকটেরিয়াল যে জিনিসগুলো আছে সেগুলো থেকে রক্ষা করে দিচ্ছে। আর ক্লিনিক্যালি ইউজফুল তো আমি এটা টেস্ট করতে যাচ্ছি না, আমি যাচ্ছি টেস্ট করে যে ক্যাটারপিলার্স থেকে শিখছি যে কি সুন্দরভাবে ক্যাটারপিলার্স সেটাকে রক্ষা করছে, তার কাছে ফ্রাস যে থাকছে সে ফ্রাসের কারণে। তাহলে এখান থেকে আমরা চাইছি যে তাহলে যে গাছের যে রেসপন্স ফাঙ্গি আর ব্যাকটেরিয়াতে যাতে অনেক সময় মরে যায় বা কিছু হয়ে যায়, তাহলে সেইটা একটা কিছু এর মধ্যে ইনডিউস করে দিতে গেলে যে এই রেসপন্সটা ইনসেক্ট প্রিডেটরসকে যে করবে সেটা অটোমেটিকভাবে সেটা তার ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তাহলে চাষির সে ফিল্ডে চাষাবাদের ব্যাপারে যে একটা প্রফিট মানে ভালো একটা জিনিস আসবে সেটার ব্যাপারে কথা বলছি। ক্লিনিক্যালি কোনো ইউজফুল জিনিস আমরা খুঁজে পেতে চাইছি না এর দ্বারা, ঠিক আছে? Caterpillars can be genetically modified to be
প্রেডেটরস অফ দ্য আদার প্ল্যান্ট পেস্ট, সেটা বলছে না, ওকে জেনেটিক্যালি মডিফাইড করা কিছু বলছে না। তাহলে আনসার সি, দিস ফাইন্ডিং ক্যান হেল্প ইন দ্য ডেভেলপমেন্ট অফ অর্গানিক ইকোলজিক্যালি সাস্টেনেবল পেস্টিসাইডস। In a robust democracy, reality, however inconvenient it may be, ঠিক আছে, একটা শক্তিশালী ডেমোক্রেসিতে বাস্তবতা যতটাই ইনকনভিনিয়েন্ট হোক না কেন, ঠিক আছে, মানে অগ্রহণযোগ্য, মানে যে বাস্তব যে সিনারিও সেটা গ্রহণযোগ্য হচ্ছে না, যতটাই ইনকনভিনিয়েন্ট হোক না কেন, অনুকূল না হোক না কেন, finds its expression both in the speech of the political leaders and the other social form of assertion. তা বাস্তবতা কোথায় এক্সপ্রেশন পাচ্ছে, যে পলিটিক্যাল লিডার্সের মুখ থেকে সেটা এক্সপ্রেস পাচ্ছি। সব লিডার্সই বলছে যে তোমাদের এখন উন্নতি হয়নি, আমাকে ভোট দাও, আমি উন্নতি, এটা হয়নি, ইলেকট্রিক ঠিকঠাক পাওনি, দাম বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, মুখ পাচ্ছে, সব আসল ঘটনাগুলোই বলছে, তাই না? তো কার মুখ দিয়ে পাচ্ছে আসল ঘটনা এক্সপ্রেশন? যখন কোনো লিডার ভাষণ দেবে, আমি আসলে এটা করে দেবো, যেটা জনগণ পাচ্ছে না, তাই না? যে বাস্তবে এটা কঠিন হচ্ছে, জলেরও টাকা পে করতে হচ্ছে তোমাকে, সিটিতে বসবাস করে, জল তো বেসিক জিনিস, তার জন্য পে করতে হবে, এই সরকার খুব কঠিন, মানে চার্জেবল করছে, আমি আসলে জল ফ্রি করে দেবো। তো ডেমোক্রেসিতে, একটা শক্তিশালী ডেমোক্রেসিতে বাস্তবতা যতটাই কঠিন বা ইনকনভিনিয়েন্ট হোক না কেন, সেটা কোথায় বুঝতে পারি, কার মুখ থেকে? একটা পলিটিক্যাল লিডার যখন ভাষণ দেয় বা কিছু হয়, আর একটা সোশ্যাল অ্যাসারশন বা সামাজিকভাবে কোনো সামাজিক ব্যক্তি বা কিছু যখন, বা কোনো এনজিও বা কোনো কিছু যখন কোনো কিছু নিয়ে কাজ করে, যে এটাকে রক্ষা করা উচিত বা এটা এইভাবে হওয়া উচিত বা এই সমস্ত কিছু জিনিসগুলো, বা একটা কবি বললো যে এইটা, মানে তার এটা অভাব আছে, এটা মানে এই জিনিসগুলো, তো এদের ব্যাগ থেকে সত্যি ঘটনাটা উঠে আসে, তাই তো? কার কাছে? পলিটিশিয়ান অ্যান্ড পলিটিক্যাল লিডার্স অ্যান্ড আদার সোশ্যাল ফর্মস অফ অ্যাসোসিয়েশন। তা আদার সোশ্যাল ফর্মস অফ অ্যাসোসিয়েশন মানে অনেক কিছু আছে, এনজিও আছে, বিভিন্ন রকম অর্গানাইজেশন আছে, বিভিন্ন কিছু নিয়ে কাজ করছে, যে ডেমোক্রেসি ঠিকঠাক ফাংশন করছে কিনা, বা এনভায়রনমেন্ট ঠিকঠাক প্রোটেকশন হচ্ছে কিনা। তাই আদার সোশ্যাল অ্যাসোসিয়েশন যেগুলো আছে, বা কিছু কবি গ্রুপ আছে যারা সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করে, কিছু সাহিত্যিক গ্রুপ আছে যারা সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করে, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, তো এটা আদার ফর্মস অফ সোশ্যাল অ্যাসোসিয়েশনে পড়ছে। আর একটা ডাইরেক্টলি আমরা বলেছি পলিটিক্যাল লিডার্স, তাই না? যে বাস্তবতা সেখান থেকে বেরিয়ে আসে, বোথ ইন দ্য, কার মধ্যে থেকে আসে? ফাইন্ডস ইট এক্সপ্রেশন, যতই কঠিন বাস্তব হোক না কেন, কার মধ্যে এক্সপ্রেশন পাই? যে ফাইন্ডস ইট এক্সপ্রেশন বোথ ইন দ্য স্পিচ অফ পলিটিক্যাল লিডার্স অ্যান্ড দ্য আদার সোশ্যাল ফর্মস অফ অ্যাসারশন। দ্য এক্সিস্টেন্স অফ দ্য রিয়েল হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট, যে এখন যে রিয়েলিটি যেটা এক্সিস্ট করছে ডেমোক্রেসিতে, ধরো বা কোনো কিছু একটা শক্তি, সেটা ট্রান্সপারেন্ট হতে হবে। ট্রান্সপারেন্ট মানে কি? স্বচ্ছ হতে হবে, লোকে যাতে দেখতে পায়, বুঝতে পারে, সেই কথাগুলোই হতে হবে, ঠিক আছে? বোথ থ্রু ইটস সার্কুলেশন ইন অ্যান্ড বাই দ্য মিডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইটস আর্গুমেন্টেটিভ আর্টিকুলেশন ইন দ্য ডেলিবারেটিভ ডেমোক্রেসি। তাহলে মিডিয়ার যে একটা বড় রোল আছে, যে সত্যিকারের যে পেন পিকচার করাটা, সমাজে যে কি অবস্থা আছে সে জিনিসটাকে তুলে ধরাটা, তাই না? মিডিয়াকে রোলটা দিয়েছে, তাই না? বোথ থ্রু ইটস সার্কুলেশন করবে, ঠিক আছে, অ্যান্ড বাই দ্য মিডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইটস আর্গুমেন্টেটিভ আর্টিকুলেশন ইন দ্য ডেলিবারেটিভ ডেমোক্রেসি। তাহলে আর্গুমেন্টেটিভ আর্টিকুলেশন কি ইন ডেলিবারেটিভ ডেমোক্রেসি? মানে ডেলিবারেটিভ ডেমোক্রেসি হচ্ছে এটা একটা মানে ইচ্ছাকৃত গণতন্ত্র, মানে যেখানে শুধু ভোট ব্যাংকটাই ব্যাপার নয়, যে মেজরিটি অফ দ্য পার্সন ঠিক করবে সেটা নয়, যে কোনটা রাইট আর কোনটা ভুল, একটা ডিসকাশনের মধ্যে দিয়ে, যে কিছু সংখ্যক লোক কম বলেছে, যে দুজন এটা বলছে আর আটজন ওটা বলছে, বলে আটজন ওটাই হবে সেটা নয়, কোনটা ঠিক আর কোনটা ভুল তাতে ফোকাস করে, সত্যি কোনটা আর মিথ্যে কোনটা, বাস্তবতা কোনটা, যেটা ঠিক থাকবে সেটাকে অ্যাকসেপ্ট করবে, ভোট ব্যাংকের উপর ডিসাইড করে হবে না, এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে। তাহলে মিডিয়াও সেই কাজটা করে, ওরা আলোচনা করে, অ্যানালিসিস করে, এটা ঘটেছে, এটাই হয়েছে, ওটা ওই হয়েছে, এটা এত পার্সেন্টেজ লোক এটা বলছে, এটা খেতে পায় না, ডেলিভারেশন করে সেই জিনিসগুলো বলে, তাই না?
A normatively responsible media through its communication effect has the responsibility to circulate the content of reality without distortion. যে রিয়ালিটি যেটা আছে, বাস্তবতা যেটা আছে, যে মিডিয়াকে দায়ী করে স্বভাবতই দায়ী মিডিয়া আর কি, তার রেসপন্সিবিলিটি, তার দায়িত্ববোধ স্বভাবভাবেই যে মিডিয়ার কাজ হচ্ছে যে বাস্তবতাকে ডিস্টরশন না করে অ্যাজ ইট ইজ যেটা আছে সেই ফ্যাক্টটাকে তুলে ধরা। এটা মিডিয়ার দায়িত্ব, তাই না? তার দায়িত্ব হিসেবে বলে দেওয়া হলো। আমরা যেমন স্বাভাবিকভাবে জানি যে মানে গণতন্ত্রে মিডিয়ার যে দায়িত্ব আছে সত্যিটাকে বলা, সত্যিটাকে তুলে ধরা, সেটাই বলছে এ নর্মেটিভলি রেসপন্সিবল মিডিয়া। তাহলে দায়ী মিডিয়া থাকবে, দায়িত্বশীল মিডিয়া থ্রু ইটস কমিউনিকেশন ইফেক্ট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি, দায়িত্ব আছে টু সার্কুলেট দ্য কন্টেন্ট অফ রিয়েলিটি, যে রিয়েলিটিতে কী আছে উইদাউট ডিস্টরশন, সেটাকে কোনো রকম তোড়মোড় না করে মানে অ্যাজ ইট ইজ যেটা রিয়েলিটি আছে সেটাকেই তুলে ধরা, সেটাকেই বলা, তার এটা দায়িত্বর মধ্যে পড়ে, তাই না মিডিয়ার। তাহলে which one of the following statements best reflect the crux of the above passage? Responsible media should not distort the real in an ideal democracy. The responsible media should not distort, সে ডিস্টর্ট করবে না, দ্য রিয়েল বাস্তব যে ঘটনা আছে সেটাকে ডিস্টর্ট করবে না ইন অ্যান আইডিয়াল ডেমোক্রেসি। ঠিক আছে, এটা একটা। নাম্বার বি, ফেক নিউজ সিমস ইনহারেন্ট ইন দ্য লাইফ অফ অ্যান আইডিয়াল ডেমোক্রেসি। যে আইডিয়াল ডেমোক্রেসিতে আমরা ফেক নিউজ একদম অস্বাভাবিকভাবেই সেটা দেখা যায়, স্বাভাবিক ঘটনা, অস্বাভাবিক যেমন স্বাভাবিক, এটা একটা ব্যাপার। ফেক নিউজ নিয়ে কোনো কথা বলেনি, কিছু বলেনি, তাহলে এটা আনসার হবে না, এটা আসছে না, পরিষ্কার এটা বাদ করা গেল। There should not be any kind of restrictions on the freedom of expression in an ideal democracy. যে কোনো ফ্রিডম অফ এক্সপ্রেশনের উপরে কোনো রেস্ট্রিকশন থাকবে না একটা আইডিয়াল ডেমোক্রেসি। এখানে প্যাসেজের কন্টেন্টই সেটা নেই যে ফ্রিডম অফ এক্সপ্রেশনের উপরে কোনো রেস্ট্রিকশন থাকবে কি থাকবে না। তো ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে কথা বলেনি, বলেছে মিডিয়াকে যেটা আছে সেটাই বলতে হবে, সেটাকে ডিস্টর্শন করা যাবে না, ওটার দায়িত্বের মধ্যে পড়ে। একটা শক্তিশালী গণতন্ত্রতে মিডিয়া এত বড় রোল পালন করবে এবং যার দায়িত্বশীল রোল পালন করে বাস্তবটাকে তুলে এনে সেটা বলতে হবে, সেটাকে ডিস্টর্শন করা যাবে না, এটাই তো কন্টেন্ট। হ্যাঁ, তাহলে ফ্রিডম অফ এক্সপ্রেশনে যে বাধা দেওয়ার কথা বা কোনো কিছু, সেটা মিডিয়া যেটা ডিস্টর্ট করে সেই ডিস্টর্টে ফোকাস আছে, তাই না? মিডিয়াকে বলতে দেওয়া হচ্ছে না যে আমাকে চেপে দেওয়া হচ্ছে, সেটা তো বলছে না এখানে যে আমার ফ্রিডম অফ স্পিচ আছে সেটাকে আটকে দিচ্ছে সরকার, সেটা তো বলা হচ্ছে না ফোকাসটা। যে রিজনেবল রেস্ট্রিকশনস ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে সেটার উপরে তো ফোকাস নেই যে এর বেশি তুমি বলতে পারবে না, তোমার একটা লিমিট আছে, তুমি অ্যাসেম্বল হবে তো পিসফুল অ্যাসেম্বল হবে উইদাউট আর্মস, তোমার কাছে যাতে অস্ত্র না থাকে, অ্যাসেম্বল হওয়ার কোনো অসুবিধা নেই। তো সেরকমভাবে মিডিয়াকে এখানে যে রোলটা দেওয়া হয়েছে যে সত্যিকারে তুলে এনে বলে, সেটার মধ্যে কোনো ডিস্টরশন তুমি করবে না, যেটা তোমার আসল রোল, তোমাকেই দায়ী করা হচ্ছে যে তুমি রেসপন্সিবল এটাই শক্তিশালী গণতন্ত্রতে যে সত্যি কথাটাকে তুলে এনে খবর করা এবং সার্কুলেট করা, যারা আজকের দিনে মিডিয়াতে হচ্ছে না। কার কত টিআরপি বাড়বে, কে কত টাকা পাবে, ফ্যাক্ট ডিস্টর্ট হয়ে যাচ্ছে, ঘটনা কি ছোট্ট একটা ঘটনা বড় ইস্যু হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতেই। কোনো কিছু বলো না যে ওই আগের দিন এতেই পড়ালাম না যে পেজ যেমন করতে পারছে সে ততটা সার্কুলেট করে যেতে পারছে, আর যত সার্কুলেট করছে হ্যাঁ আমিও শুনেছি, হ্যাঁ আমিও শুনেছি, দেন ইট ইজ রাইট, বুঝতে পারলে, তখন এটা রাইটে পরিণত হচ্ছে। তাহলে ফেক নিউজের ব্যাপার নেই। দেয়ার শুড নট বি এনি কাইন্ড অফ রেস্ট্রিকশনস অন দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন ইন অ্যান আইডিয়াল ডেমোক্রেসি, বলছে না, ফ্রিডম অফ রেস্ট্রিকশনের উপরে কোনো কথা নেই। Irresponsible media and political leaders cannot be effectively controlled in an ideal democracy. তাহলে irresponsible media and political leaders cannot be effectively, political leaders কে effectively কন্ট্রোল করা যাবে না, আর irresponsible media কে effectively কন্ট্রোল করা যাবে না আইডিয়াল ডেমোক্রেসিতে। সেটা প্যাসেজ বলেনি, প্যাসেজ শুধু বলেছে যে ওর রোলটা কি, মিডিয়ার রোলটা কি, একটা রোবাস্ট ডেমোক্রেসিতে যে জিনিসটাকে তুলে এনে ধরবে, মিডিয়া ফ্যাক্টটাকে ডিস্টর্ট না করে সত্যিকারের ঘটনা বলবে, তাহলে গণতন্ত্র যেভাবে চলবে সেভাবেই ঠিকঠাক আছে, তাই না? তাহলে ফোকাস পজিটিভে দেওয়া হয়েছে, এই নেগেটিভ কথা বলা হয়নি। তাহলে এখানে বলা হয়েছে প্রথম যেটা যে রেসপন্সিবল মিডিয়া শুড নট ডিস্টর্ট, এই কথাটা ঠিক আছে যে রেসপন্সিবল মিডিয়া কোনো মতেই ডিস্টর্ট করবে না কি, দ্য
যে বাস্তব যেটা আছে সেটাকে ডিস্টর্ট করবে না ইন অ্যান আইডিয়াল ডেমোক্রেসি। সেটাই, আর আইডিয়াল ডেমোক্রেসি থেকে বাস্তবতাকে ডিস্টর্ট কোনো মতেই একটা দায়িত্বশীল মিডিয়া করতে পারবে না, সেটাই বলতে চেয়েছে। ওকে, nowadays there is a growing trend to use interconnected home devices, এটা আমরা সবাই দেখছি। হাতে একটা মোবাইল মানে এতে টর্চ লাইটও আছে, সব কিছু আছে, মানে কত কিছু আছে। তো বাড়িতে যে ডিভাইসগুলো হয় একটা ডিভাইসের সঙ্গে আরেকটা কানেক্টেড থাকে, ঠিক আছে। তো nowadays there is a growing trend to use interconnected home devices as consumers increasingly network their homes। তাহলে কনজিউমার কি করছে, তার হোমটাকে আস্তে আস্তে নিয়ে, আগে সিমে শুধু কি হতো, ফোনে কথা বলা যেত, তাই না? এখন সিমে থেকে, মোবাইল থেকে তুমি তোমার গিজারটাও অফ করতে পারছো, মানে ঘরটাকেও লক করতে পারছো, সব কিছু মানে ইন্টারকানেক্টেড হয়ে যাচ্ছে সব, তাই না? এসি অন করছে রিমোটের দ্বারা, এখন মোবাইল থেকেও সেটা করতে পারছে সব জায়গা থেকে। তাহলে এই যে ডিভাইসগুলোকে কানেক্ট করে ইন্টারকানেক্টেড ডিভাইস ইউজ করতে প্রিফার করছে মানুষ আর কি। তো সেটা কি বলছে, অ্যাজ কনজিউমার্স ইনক্রিজিংলি নেটওয়ার্ক দেয়ার হোমস, তাহলে হোমটাকে আস্তে আস্তে নেটওয়ার্কে পরিণত করে দিচ্ছে। দ্য কানেক্টেড হোম ডিভাইস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড সার্ভিস প্রোভাইডার্স উইল সিক টু ওভারকাম, যেহেতু কনজিউমার আস্তে আস্তে যে জিনিসগুলো আগে ব্যবহার হতো না বাড়িতে, আস্তে আস্তে সেই ইন্টারকানেক্টেড ডিভাইস ইউজ হওয়াতে, তাহলে ম্যানুফ্যাকচাররা কি করছে, যে to overcome the thin profit margin by gathering more of our personal data। ওর যে কম পয়সাতে সস্তাতে দিয়ে দিচ্ছে সে, যে এই ডিভাইসটা এতগুলো জিনিস দিচ্ছে তুমি ঘরে লাগাও, তাহলে কম পয়সাতে পেয়ে যাচ্ছে, তাহলে থিন প্রফিট মার্জিন যে থাকছে সেইটাকে লোকের সামনে দেখলে যে হ্যাঁ খুব কম পয়সাতে পাচ্ছে, ঠিক আছে, কিন্তু কি করছে পক্ষান্তরে, ওই ডিভাইসটা তোমার বাড়িতে লেগে যাওয়ার পরে এই জিনিসগুলোকে বলছে, ধরো এই যে লিঙ্কিং অফ আধার অমুক ধুমুক সমস্ত কিছু, প্রফিট মার্জিন থিন আছে সে ঠিক আছে, সেটাকে ও এ করে নিচ্ছে, কিন্তু ওখান থেকে কি পাচ্ছে, বাই গ্যাদারিং মোর অফ আওয়ার পার্সোনাল ডেটা, সেখান থেকে আমাদের পার্সোনাল ডেটা সে গ্যাদার করে ফেলছে। একটা কিছু কিনতে গেলাম, প্রথমে মোবাইল নম্বর দিন, ঠিক আছে, সেই মোবাইল নম্বর থেকে তারপর থেকে যত প্রোডাক্ট আসবে আস্তে আস্তে শুরু হয়ে যাবে আসা, যে আমাদের এটা আছে ওটা আছে এই সমস্ত কিছু, উইথ অর উইদাউট আওয়ার এগ্রিমেন্ট। তাহলে আমাদের যে পার্সোনাল ডেটা আছে সেই ডেটাটা উইথ আর উইদাউট আর এগ্রিমেন্ট কিন্তু তারা অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, ব্যক্তিগত সমস্ত ডেটার উপরে তারা কিন্তু অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। তাহলে উইথ হতে পারে যে কোনো একটা জায়গাতে সই করিয়েছে যে এটা আমরা একটা আপনাকে হোয়াটসঅ্যাপ পাঠাবো বা কিছু পাঠাবো, ঠিক আছে, বা আমাদের এটা প্রোডাক্টের ব্যাপারে এটা আপনার কাছে যাবে খবর। আর এটা ছাড়াও হয়তো অনেক কিছু অ্যাক্সেসও পাচ্ছে যেগুলো পার্সোনাল ডেটাতে, হ্যাঁ, সেটা উইদাউট এগ্রিমেন্টে আছে, ঠিক আছে। তাহলে ওই যে ইন্টারকানেক্টেড ডিভাইস ইউজ করার জন্য যে কম পয়সাতে দিয়ে দিল থিন মার্জিন, কিন্তু সে তার কি ঘটনা ঘটছে, তার কি রুচি আছে, কি করতে চাইছে, তার আর কত রকম কি আছে, সেই জিনিসগুলো সে তার পার্সোনাল ডেটা সম্পর্কে ব্যক্তিগত সব কিছুই অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যেটা হচ্ছে উইথ ওয়ার উইদাউট ওয়ার এগ্রিমেন্ট, আমাদের কিছু কিছু ক্ষেত্রে হয়তো তাহলে একটা দুটো, হ্যাঁ এটা আপনার না যাবে বা একটা আপনার কাছে ওটিপি যাবে, আপনি দিয়ে দিবেন, এটা হয়তো আমাকে বলেছিল, কিন্তু তারপরে যে এতগুলো অ্যাক্সেস পেয়ে যাবে, যে আমার আধার কার্ড পেয়ে যাবে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেয়ে যাবে, সমস্ত কিছু, আমার আমি কি কিনছি সেটাও পেয়ে যাবে, ঠিক আছে। টার্নিং দ্য হোম ইন্টু এ কর্পোরেট স্টোর ফ্রন্ট, তাহলে স্টোর রুমে কি থাকে, স্টোর রুমে সব মালগুলো থাকে না কর্পোরেটের, তাহলে প্রত্যেকটা বাড়িকে এখন সব স্টোর ফ্রন্ট করে দেওয়া হচ্ছে, যে সমস্ত আজ এখানে এটা লাগাও, কাল ওটা করো, পরশু এটা করো, এখানে ক্যামেরা দাও, এটা ওটা করো, সব কিছু কিন্তু প্রত্যেক বাড়িতে স্টোর ফ্রন্ট হয়ে যাচ্ছে, মানে স্টোর রুমের মতোই সব জিনিস, এটা ওটা ওটা সব কিছু হয়ে যাচ্ছে, তাই না। ওর সমস্ত ডেটা নিয়ে তারপরে ওর কি রুচি আছে, কি দরকার পড়বে, সব কিছু দেখে তাকে সেটা হয়তো তাকে মেসেজ পাঠিয়ে দিল। এআই যেটা এখন বেশি করে কাজ করছে। আর corporate marketers will have powerful incentives to observe consumer behaviors। তার কর্পোরেট মার্কেটার্স যারা কর্পোরেট বিজনেস করছে, মার্কেটে যারা আছে, তারা তার কাছে পাওয়ারফুল ইনসেন্টিভটা কি থাকছে, টু অবজার্ভ কনজিউমার বিহেভিয়ার, মানে আমি কনজিউমার, আমার বিহেভিয়ারটা সব অবজার্ভ করতে পারছে ওখান থেকে, এই ইন্টারকানেক্টেড হোম ডিভাইসেসগুলো ইউজ করার জন্য, তাই না। টু আন্ডারস্ট্যান্ড দ্য বাইং নিডস অ্যান্ড প্রিফারেন্সেস অফ দ্য ডিভাইস ওনার, এই যে ডিভাইস যেগুলো আমরা ইউজ করছি সেখান থেকে আমার কি কেনার দরকার আছে, আর আমার কি প্রিফারেন্স আছে, আমি কি করতে চাইছি কোন জিনিসটা, এখান থেকে ওরা কিন্তু এই অ্যাক্সেসগুলো পেয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট
হ্যাঁ হ্যাঁ একদম, মানে একে বলা হয় অন ডাইমেনশনাল ম্যান। বাজারে 10টা গাড়ি আছে বলে তুমি চয়েস করছো গাড়িটা, ইটস নট লাইক দ্যাট যে তুমি গাড়িটা চয়েস করছো। এবার 10টা গাড়ির মধ্যে কোন গাড়িটা তুমি কিনবে, দ্য অ্যাডভার্টাইজ ইজ ডিসাইডিং। কীভাবে অ্যাডভার্টাইজটা ঠিকঠাক করে হচ্ছে, তুমি 4টার মধ্যে কম্পেয়ার করছো, না দিস ইজ গুড, ঠিক আছে, তাহলে ওর অ্যাডভার্টাইজিংটা, ওর পলিসিটা, ওর যে জায়গাটা আছে একটা হয়তো ভালো জায়গায় পৌঁছেছে বলে ওটা, এবার তারপরে অন্যটা আবার ঠিক একই ইঞ্জিনের গাড়ি 100 সিসির গাড়ি 4 রকম নামে বিক্রি হচ্ছে, ঠিক আছে, এটা এই কোম্পানি, ওটা ওই কোম্পানির। এবার ওই কোম্পানির কি তুমি বেসিক ফিচার্স কিছু বললে, ওই কোম্পানি বলে ওর বেসিক ফিচার্স কিছু, এবার তোমার যেটা পছন্দ লাগলো, তাই ফিচার্সই ডিসাইড করে দিচ্ছে তোমাকে, বিজ্ঞাপনটাই ডিসাইড করে দিচ্ছে, যে অ্যাডভার্টাইজমেন্টটা ডিসাইড করে দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে কোনটা কন্টেন্ট বেশি সার্কুলেট হচ্ছে সেটাই ডিসাইড করে দিচ্ছে হুইচ ওয়ান উইল বাই। বুঝতে পারলে? তাহলে এই প্যাসেজের ক্লাস কি হলো, বলছে nowadays there is a growing trend to use interconnected device, দিনের পর দিন এটা বেড়েই যাচ্ছে এখনো, যে অ্যাজ কনজিউমার্স ইনক্রিজিংলি নেটওয়ার্ক দেয়ার হোমস, তাদের হোমকে নেটওয়ার্ক করে ফেলছে, মানে বিভিন্ন জিনিস, মানে ইলেকট্রনিক ডিভাইস বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম বসাচ্ছে, আর সেটা একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড থাকছে, এবং সেখান থেকে দ্য কানেক্টেড হোম ডিভাইস ম্যানুফ্যাকচারার্স যে জিনিসগুলোকে বিক্রি করছে, কানেক্টেড যেগুলো হয় আর কি, সেগুলো থিন মার্জিনে বিক্রি করছে, কিন্তু তার পরিবর্তে মানে খুব বেশি প্রফিট নিচ্ছে না, তার পরিবর্তে কি করছে, তোমার পার্সোনাল ডেটাতে অ্যাক্সেস করছে, পার্সোনাল যে ডেটা আছে সেইখানে অ্যাক্সেস করে তোমার রুচি কি, তুমি কি কিনতে চাও, নেক্সট তোমার কি কেনার প্ল্যান আছে, বা তুমি মোবাইলেই সার্চ করছো, গুগলে তুমি দেখো না, তোমার হঠাৎ করে মনে হলো তুমি তার হেলিকপ্টার কেনার জন্য মারবে না, এখানে তুমি মনে হয় যে একটা বাইক মারলে, ঠিক আছে, এরপরে বাইক কোম্পানির কাছে ইনফরমেশনটা চলে গেল। হ্যাঁ, এবার তোমার ধরো এখানে মানে মানে এখানে তোমার কাস্টমার কেয়ার থেকে ফোন চলে আসলো বাইক কোম্পানি থেকে, যে আপনি স্যার একটা বাইক সার্চ করেছিলেন এখানে গুগলে, তো আমরা এই যে এখানে তো আসবেই, এবং আপনার এটা আমরা জানতে পেরেছি সেখান থেকে, দিয়ে আপনাকে আমি জানাচ্ছি। এবার এই সার্চটা গুগলে তুমি করেছো, গুগল আবার যার কাছ থেকে পয়সা নিয়ে রেখেছে বাইক কোম্পানির কাছ থেকে, যে কেউ সার্চ করলে তোমার কাছে পাঠিয়ে দিব তার নম্বরটা, ঠিক নম্বরটা সেখানে পাঠিয়ে দিচ্ছে, এবার ওই নম্বর দিয়ে ফোন করছে, স্যার আপনি কি ধরনের বাইক চাই, কি চাই, আমাদের এই আছে বলছে, তাহলে তোমার বিহেভিয়ার উইথ আর উইদাউট এগ্রিমেন্টে কিন্তু তারা পার্সোনাল ডেটাতে অ্যাক্সেস করে পড়ছে, তাই না? Turning the home into a corporate storefront, corporate marketers will have the powerful incentives to observe human consumer behavior to understand the buying needs and preferences of the device owner, মানে তোমার কি কি কেনার দরকার আছে আর তোমার কি প্রিফারেন্স আছে লাইফে, সেই জিনিসগুলো তখন যেটা প্রিফারেন্স তুমি করবে সেটাই সেই কোম্পানিকে পাঠিয়ে দিবে তারা, ঠিক আছে, যে ওই ব্যক্তিটা এটা সার্চ করছিল, তুমি তার সঙ্গে মানে এই নম্বর, তার ফোন নম্বর, এই কথা বলো। Which one of the following statements best reflects the most logical, rational and practical message implied by the passage? Knowledge of consumer behavior leads to more capital expenditure in manufacturing sector. যে আমি যদি নলেজ অফ কনজিউমার বিহেভিয়ার লিডস, যদি কনজিউমার বিহেভিয়ারটা বেশি জানতে পারছি, তাহলে টু মোর ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইন ম্যানুফ্যাকচার সেক্টর, তাহলে ম্যানুফ্যাকচার সেক্টরে মোর ক্যাপিটাল ইনভেস্ট হচ্ছে, এটার সঙ্গে সম্পর্ক নেই, ঠিক আছে, প্যাসেজ ওটা মানে যদিও ঘটনা আলটিমেটলি বলতে গেলে যে মানুষ কি চাইছে, কোনটা চাইছে না চাইছে, সেটা প্রোডাকশন হচ্ছে, সেটা প্রোডাকশন হচ্ছে, কিন্তু এই প্যাসেজটার মিনিংটা ওটা নেই, প্যাসেজ বলছে যে এটার দ্বারা কি হচ্ছে, কম পয়সাতে তোমাকে কিছু ডিভাইস দিয়ে দিয়েছে যেগুলো ইন্টারকানেক্টেড, আর সেইটা থেকে তোমার ডেটা, পার্সোনাল ডেটাতে সে আর তোমার বিহেভিয়ারকে সে অবজার্ভ করতে পারছে, তুমি কি চাইছো, কি প্রিফারেন্স করছো, কি নিড আছে, সেটাকে সে অবজার্ভ করতে পারছে, তাই না, যেটা উইথ অর উইদাউট এগ্রিমেন্ট। Knowledge of consumer behavior stimulates the growth of commerce and trade and thus help in the overall economic development of the country. কোনো সম্পর্ক নেই, ইকোনমিক ডেভেলপমেন্ট এই সমস্ত কিছু প্যাসেজ সেটা বলেনি, প্যাসেজ বলেছে শুধু যে এখান থেকে যে কি হচ্ছে, ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে সম্পর্ক নেই। Interconnected devices give a lot of comfort to home users and improve the overall quality of life, ঠিক আছে, প্যাসেজ সেটা বলেনি যে ইন্টারকানেক্টেড ডিভাইস যেগুলো আছে এ লট অফ কমফোর্ট দিচ্ছে
টু হোম ইউজার্স যারা ইউজ করছে, অ্যান্ড ইমপ্রুভস দ্য ওভারঅল কোয়ালিটি অফ লাইফ, কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করছে সেটা এর সঙ্গে প্যাসেজের কোনো রিলেশন নেই। ইন্টারকানেক্টেড ডিভাইসেস ক্যান বি অ্যাট সিকিউরিটি রিস্ক, ঠিক আছে কথাটা, অ্যান্ড হোম ইউজার্স মে হ্যাভ প্রাইভেসি রিস্ক, যারা ব্যবহার করছে তার সিকিউরিটি রিস্কও থাকতে পারে এবং প্রাইভেসি রিস্কও থাকতে, আমার প্রাইভেট এসে প্রবেশ করছে যে আমার কি নিড আছে, আমার কি পছন্দ আছে সেটা বুঝতে পারছে, এবার আমার কি ঘটনা, আমি কি সার্চ করছি বা কি, তাহলে আমার সিকিউরিটি নিড সম্পর্ক সে মানে অ্যাট রিস্ক হচ্ছে, তাই না? আমার বিহেভিয়ার যদি অবজার্ভ করতে পারছে ও উইথ আর উইদাউট এগ্রিমেন্ট, তাহলে আমি তো অ্যাট রিস্কে হয়ে যাচ্ছি না। তাহলে এটা হচ্ছে আনসার, যে ইন্টারকানেক্টেড ডিভাইসেস ক্যান বি অ্যাট সিকিউরিটি রিস্ক অ্যান্ড হোম ইউজার্স মে হ্যাভ প্রাইভেসি রিস্ক, ঠিক আছে? গ্রিন গ্রোথ involves rethinking growth strategies with regard to the impacts on environmental sustainability and the environmental resources available to poor and vulnerable groups. কি শব্দটা? গ্রিন গ্রোথ ইনভলভস রিথিঙ্কিং গ্রোথ স্ট্র্যাটেজিস। তাহলে যে গ্রিন গ্রোথ যে সবুজের যে মোর প্রোডাকশন আমরা করবো, মানে সেটা কি করতে হবে? একটা রিথিঙ্কিং প্রোডাকশন, নতুন করে স্ট্র্যাটেজি অবলম্বন কি করতে, যে সাস্টেনেবিলিটি কথাটা ভাবতে হবে, ঠিক আছে? যে ওটা প্রোডাকশন করতে গিয়ে এনভায়রনমেন্টের সাস্টেনেবিলিটি থাকলো না, তাহলে নেক্সট জেনারেশন আসবে, তারা কি করে চলবে, তখন সেই জিনিসগুলো তো দিনের পর দিন কমে যাবে। তাহলে একটা রিথিঙ্কিং অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজিস অ্যাডপ্ট করা দরকার আছে, যখন আমরা সবুজ বিপ্লবের পর থেকে যে জিনিসগুলো চিন্তা ভাবনা করছি, মোর অ্যান্ড মোর গ্রোথ করতে যাচ্ছি, তাহলে সেটা সাস্টেনেবল ক্যাপাসিটিটা আমাকে মাথাতে রাখতে হবে, তাই না? রিথিঙ্কিং প্রসেস আনতে হবে, যে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি থাকে অ্যান্ড দ্য এনভায়রনমেন্টাল রিসোর্সেস অ্যাভেলেবল টু দ্য পোর অ্যান্ড ভালনারেবল গ্রুপস। তাহলে যে এই যে এনভায়রনমেন্টাল যে রিসোর্সেস আছে, সেটা যাতে পোরের কাছে আর ভালনারেবল সেকশনের পিপুল যারা আছে তাদের কাছ থেকে দূর না হয়ে যায়। তাহলে আমরা যখন সবুজের যে চিন্তা ভাবনা করছি, যে সবুজ যে আরও সবুজ বাড়ে, মানে আরও মানে গ্রোথ হয়, সবুজ বলতে মানে প্রোডাকশন বা এই সমস্ত কিছু বা এনভায়রনমেন্টাল এই সমস্ত, তাহলে এইটার ফ্রুট অফ ডেভেলপমেন্ট থেকে যাতে গরিবরা আর ভালনারেবল সেকশন, মানে একদম নিচু সেকশন যারা আছে, তারা যাতে বিচ্যুত না হয় এর ফ্রুট থেকে, তাই না? তাহলে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এমন একটা মানে জায়গাতে নিয়ে যেতে হবে, যে রিথিঙ্কিং প্রসেস করতে হবে যেন সবার জন্য এই জিনিসটা অ্যাভেলেবেল থাকে, কিছু ফিউ ব্যক্তির জন্য অ্যাভেলেবেল না থাকে, ঠিক আছে? In rethinking growth, we need to focus on the current reality of a resource constant world. তাহলে রিসোর্স কনস্ট্যান্ট ওয়ার্ল্ড, রিসোর্স দিনের পর দিন তো কমছে, লোক সংখ্যা বাড়ছে, একই রিসোর্স এই প্রকৃতির মধ্যেই যা আছে সেগুলো আমরা ইউজ করছি। তাহলে রিথিঙ্কিং প্রসেসে বলছে একটা জিনিস ফোকাস রাখতে হবে, যে রিসোর্স কনস্ট্যান্ট ওয়ার্ল্ড, যে রিসোর্সের অভাব হচ্ছে, রিসোর্সের উপর প্রচুর চাপ পড়ছে, সেইটা ফোকাস রেখে কিন্তু রিথিঙ্কিংটা করতে হবে। বুঝতে পেরেছ? resource intensive and in particular energy intensive process will need to make way for more efficient and resource frugal development strategies if we are to avoid an economic end or a world in which only a small elite is able to enjoy affluence in the midst of a sea of poverty. এরকম না হয়ে যায় যে অনলি এ স্মল এলিট, যদি রিথিঙ্কিং স্ট্র্যাটেজি আমরা যদি এই রিসোর্স কনস্ট্যান্ট ওয়ার্ল্ডে যে রিসোর্স কম হয়ে যাচ্ছে দিনের পর দিন, রিসোর্সের উপরে চাপ পড়ছে প্রচুর, এই রকম সিচুয়েশনে যদি আমরা রিথিঙ্কিং স্ট্র্যাটেজি সাস্টেনেবিলিটি যদি না দেখি, এনভায়রনমেন্টালি কোনো জিনিস যদি তৈরি না করি, তা চিন্তা ভাবনা সেইভাবে গ্রোথ যদি না করি বিপ্লব সবুজের ক্ষেত্রে, তাহলে কি হবে, যে এরকম না হয়ে যায় যে কি এ ওয়ার্ল্ড ইন হুইচ অনলি এ স্মল এলিট ইজ এবল টু এনজয় অ্যাফ্লুয়েন্স, মানে সাচ্ছল্যতে থাকবে কিছু মাত্র স্মল এলিট গ্রুপ অফ পিপল, যাদের কাছে প্রচুর পয়সা আছে, প্রচুর সম্পদের মালিক আছে, তারাই সাচ্ছল্য সুখে থাকবে, ঠিক আছে? ইন দ্য মিডস অফ এ সি অফ পভার্টি, মানে চারিদিকে শুধু হাহাকার পভার্টিই থাকবে, আর কিছু ব্যক্তি সুখে শান্তিতে থাকবে।
যার কাছে পয়সা আছে তার কাছে গরম কি আর শীত কি, তাই না? ঘরে এসি আছে, নিচে নামলো গাড়িতে এসি আছে, অফিস গেল অফিসে এসি আছে, ও কোনো গরমই বুঝতে পারবে না, তাই না? কিন্তু খেটে খাওয়া মানুষ যে আছে এই গরমের মধ্যে টেম্পারেচার পাচ্ছে দিনের পর দিন, মাঠে যাকে কাজ করে সে তো বুঝতে পারবে। তাহলে এরকম দুটো ক্লাস তৈরি না হয়ে যায়, যে যে এইরকম রিথিঙ্কিং প্রসেস যদি আমরা না করি রিসোর্স এর ক্ষেত্রে, কোন দুটো উপর ফ্যাক্টর ওরা বলেছে ওরা, যে রিসোর্সের ইন্টেন্সিটিতে দেখতে হবে। ওখানে বলছে যে রিসোর্স ইন্টেন্সিভ হতে হবে, অ্যান্ড ইন পার্টিকুলার এনার্জি ইন্টেন্সিভ প্রসেস উইল নিড টু মেক ওয়ে, এই দুটোকে ইনক্লুড করতে হবে যাতে রিসোর্সটাও ইন্টেন্সিভ মানে সেটাও শক্তিশালী হয়, আর এনার্জিটাও যাতে শক্তিশালী হয়, যাতে সবাই কমন মানুষের কাছে সব কিছু অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে? আজ ইলেকট্রিসিটি যদি গ্রামের মানুষের কাছে না থাকতো, তাহলে শুধুমাত্র কিছু পয়সাওয়ালা লোকের কাছে থাকতো, তাহলে এখন কি হয়েছে, ইলেকট্রিক ছাড়া 1 সেকেন্ড কোনো একটা সাধারণ মানুষেরও চলে না, না সেও সেটা উপলব্ধি করতে পারছে। কিন্তু দিনের পর দিন যদি ওই রকম হয়ে যায় যে প্রচুর দাম বেড়ে গেছে, সে ইউজ করতে পারছে না সেটা, ঠিক আছে? তার কাছে সে ক্যাপিটালও নেই, তাহলে দুটো জিনিসের উপর ফোকাস দিলে এই রিথিঙ্কিং প্রসেস যে সবুজ যেটাকে ঠিকঠাক করা হবে, কি একটা হচ্ছে রিসোর্স ইন্টেন্সিভ হতে হবে অ্যান্ড এনার্জি ইন্টেন্সিভ প্রসেসকে ইনক্লুড করতে হবে। তাহলেই এমন একটা ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অবলম্বন করলে ঠিকঠাক আছে। আর অন্যথায় কি হবে, যদি সেরকম না হয় তাহলে এ ওয়ার্ল্ড ইন হুইচ অনলি এ স্মল এলিট is able to enjoy affluence in the midst of a sea of poverty, যদি এরকম ঘটনা না ঘটে, এই জিনিসগুলোকে যদি ফোকাস না দেওয়া হয়, শক্তিশালী করে না দেওয়া হয়, রিসোর্সকে যদি শক্তিশালী করে না তোলা হয়, আর এনার্জিকে যদি শক্তিশালী করে না তোলা হয়, তাহলে এরকম একটা তৈরি হয়ে যাবে ওয়ার্ল্ড, যাতে যার কাছে পয়সা আছে, যার কাছে ওয়েল টু ডু ফ্যামিলি আছে, তারাই কিছু রিসোর্স ইউজ করতে পারবে, আর সি অফ পোভার্টিতে বাকি মানুষ বসবাস করবে, যারা তাদের কাছে পয়সাও থাকবে না, ইউজও করতে পারবে না, এবং তারা কনস্ট্যান্ট মানে রিসোর্স কনস্ট্যান্টের ভিকটিম তারাই হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্যে যে আমরা গ্রোথ চিন্তা করছি, যে গ্রিন গ্রোথ চিন্তা করছি, মানে সবুজের চিন্তা ভাবনা করছি, সেই সবুজটা কেমন হবে গ্রোথটা, সেই সবুজ বিপ্লব হোক আর এনভায়রনমেন্টাল গ্রোথ হোক, সেটা ইকোনমিক্যালি এনভায়রনমেন্টালি সাস্টেনেবল হবে, যাতে করে এনভায়রনমেন্টালি সাস্টেনেবল মানে এটা কি সব কমন মানুষের কাছে অ্যাভেলেবেল হবে, যাতে ভালনারেবল সেকশন আর পোর সেকশন যাতে এটা থেকে ডিভাইড না হয়, মানে পাই যাতে সুযোগটা, ঠিক আছে? তাহলে which of the following environmental sustainability is inimical to our objective of achieving a high rate of GDP growth? এর সঙ্গে সম্পর্ক নেই, বলছে environmental sustainability is inimical to our objective of achieving a high rate of GDP growth. হাই রেট অফ জিডিপি গ্রোথের মানে যদি আমরা করতে যাচ্ছি, তাহলে মোর আর মোর হয়তো টেকনোলজি ইউজ করছি, বা যে মানে কেমিক্যাল ইউজ করছি কিছু করে, মানে গ্রিন মানে বেশি প্রোডাকশন করছি, ফসল বেশি প্রোডাকশন করছি, তাতে কি হচ্ছে, তাতে সেটা এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি কমে যাচ্ছে, এরকম কিছু বলছে। সে বলছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি ইজ ইনিমিক্যাল টু আওয়ার অবজেক্টিভ অফ অ্যাচিভিং হাই রেট অফ গ্রোথ, জিডিপি গ্রোথ। প্যাসেজে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, জিডিপি নিয়ে কথা বলেনি, এটা বলেছে প্যাসেজ যে এই সবুজটাকে যে গ্রোথ আছে সবুজের, সেটা এমনভাবে হবে যে ভালনারেবল আর পোর যাতে ডিভাইড না হয়, তাই ফোকাস কোথায় থাকতে হবে, ফোকাস থাকতে হবে রিসোর্সকে শক্তিশালী করতে হবে, আর কোথায় করতে হবে, এই রিসোর্স কনস্ট্যান্ট ওয়ালে এনার্জি সেক্টরটাকে শক্তিশালী করতে হবে, ঠিক আছে? এই দুটোকে মাথাতে রেখে এমনভাবে করবে যাতে অর্থনৈতিকভাবে কারো খুব একটা প্রভাব না পড়ে যায়, আর ইকোনমিক্যালি এটা এনভায়রনমেন্টালি এটা সাস্টেনেবল থাকে। যদি এরকম না হয়, তাহলে এমন একটা পৃথিবী তৈরি হবে, ওয়ার্ল্ড তৈরি হবে, যেখানে কিছু ব্যক্তি এই সমস্ত কিছু সুযোগ সুবিধাগুলো পাবে, সুন্দর আর স্বাচ্ছন্দ্যে থাকবে, আর বাকি সবাই সি অফ পোভার্টিতে পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে এটা কোনো মতেই নাই। পোভার্টি এরাডিকেশন ইজ নট পসিবল উইদাউট এ র্যাপিড ইকোনমিক গ্রোথ অ্যান্ড দ্য কনসিকুয়েন্ট এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, মানে আমাকে কনসিকুয়েন্ট এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন করেই পোভার্টি এরাডিকেশন করতে হবে, যেটা বলছে ওটা ছাড়া সম্ভব নয়। প্যাসেজের কথা সেটা ছিল না, ঠিক আছে? পোভার্টি এরাডিকেশন ইজ নট পসিবল উইদাউট এ র্যাপিড ইকোনমিক গ্রোথ, কথাটা ঠিক, যে র্যাপিড ইকোনমিক গ্রোথ না হতে গেলে পোভার্টি এরাডিকেশন হবে না, কিন্তু কথাটা জুড়ে দিল যে অ্যান্ড দ্য কনসিকুয়েন্ট এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, তাহলে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন করা ছাড়া আমাদের উন্নতি করা সম্ভব হচ্ছে না, দারিদ্রতা দূর করা সম্ভব হচ্ছে না, সেটা বলছে না। ওরা বলছে যে দারিদ্রতাও দূর হবে, আর
এই যে গ্রিন গ্রোথ আছে সেখানে রিথিঙ্কিং স্ট্র্যাটেজি আনতে হবে, যেখানে ফোকাস আনতে হবে এই রিসোর্স কনস্ট্যান্ট ওয়ার্ল্ডে, যাতে করে যে রিসোর্স কি করে শক্তিশালী করতে হয় আর এনার্জিটাকে কি করে শক্তিশালী করবে, যাতে সমস্ত মানুষই সেটা মানে তার স্বাচ্ছন্দ্যের জন্য ইউজ করতে পারে। Maintaining high environmental standards is now a prerequisite. দেখো, maintaining high environmental standards is now a prerequisite for achieving a steady, sufficient and inclusive growth. তাহলে প্যাসেজ এটাই বলতে চেয়েছে যে মেনটেনিং হাই এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড, তাহলে এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডসটাকে ঠিক করতে হবে, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিটাকে ঠিক করতে হবে। এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি হতে গেলে তাহলে তো কার পয়সার উপর ডিপেন্ড করতে হবে না। অক্সিজেন এখানে বাতাসে বসে আমিও পাচ্ছি, বড় লোক পাচ্ছে তাই নয়, আর যে কোনো জায়গাতে পৃথিবীর যে কোনো কোণাতে ওই বাতাস থেকে একটা গরিব মানুষও পাচ্ছে। তাহলে এই এনভায়রনমেন্টাল যদি সাস্টেনেবল না হয়, যদি এই অক্সিজেনটা কস্টলি হয়ে যায়, যে বাতাস থেকে কিনেই নিতে হবে যার পয়সা আছে, মানে কোনো রকমভাবে যে তাকে পরিশুদ্ধ করে নিতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে, তাহলে একটা মানুষ যেখানেই থাকে না কেন এখান থেকেই স্বাচ্ছন্দ্যে নিতে পারছে। তাহলে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি জিনিসটা হতে হবে। তাই হচ্ছে মেনটেনিং হাই এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড ইজ নাও এ প্রিরিকুইজিট ফর অ্যাচিভিং এ স্টেডি, সাফিসিয়েন্ট অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ। ইনক্লুসিভ গ্রোথ শব্দটা হচ্ছে তাহলে পোররা বাদ যাবে না, ভালনারেবল সেকশনরা বাদ যাবে না, আর শুধু অ্যাফ্লুয়েন্টরা ইউজ করবে, যে সমাজে উচ্চ স্তরের লোকজনরা ইউজ করবে সেটা নয়। ইনক্লুসিভ গ্রোথ সবার গ্রোথের জন্যই, কিন্তু সেটা প্রিরিকুইজিট। কি প্রিরিকুইজিট? যে এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডটাকে ঠিকঠাক রাখতে হবে। তাহলে গ্রিন সবুজ যে গ্রোথ চিন্তা ভাবনা করা হচ্ছে সেটাকে রিথিঙ্কিং করতে হবে, যাতে ওই সেকশনটা বাদ না চলে যায়, সেটাই তো বলেছে। হ্যাঁ, একদম সবাইকে ইনক্লুড করছে। With large populations, rampant poverty and limited resources of today's world, environmental degradation cannot be prevented and inequalities are inevitable. বলছে এই লার্জ পপুলেশন আছে, র্যাম্পান্ট পভার্টি আছে, চারিদিকে পভার্টি আছে, অ্যান্ড লিমিটেড রিসোর্সেস আছে অফ টুডেজ ওয়ার্ল্ড। এটাও ঠিক, টুডেজ ওয়ার্ল্ডে লিমিটেড রিসোর্সেস আছে, জনসংখ্যা বেশি, এসব কিছু আছে। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ক্যান নট বি প্রিভেন্টেড, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন প্রিভেন্ট করা যাচ্ছে না, যাবে না। অ্যান্ড ইনইকুয়ালিটিস আর ইনএভিটেবল, মানে ইনইকুয়ালিটিস বৈষম্যটা স্বাভাবিক আর কি, ইনএভিটেবল। তো কথাটা যদিও সত্যি আছে, প্যাসেজের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই না? প্যাসেজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখা যাচ্ছে, আনলাইক রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স, রিলিজিয়ান অ্যান্ড সায়েন্সে মতো নয় এরকম জিনিস। পোয়েট্রি ডাজ নট পজিট অর এক্সপেক্ট অ্যানি বিলিভ ইন অ্যাবসলিউট ট্রুথ। রিলিজিয়ান আর সায়েন্স এরা অ্যাবসলিউট ট্রুথে বিশ্বাস করে, কোনো একটা ধর্ম বলে আমারটাই বেস্ট আর এটাই সত্যি, তাই না? এছাড়া আর কেউ সত্যি হতে পারে না। সায়েন্সও তো 2 + 2 = 4, এটাই সত্যি, তাই না? কিন্তু পোয়েট্রি কি বলছে? পোয়েট্রি ডাজ নট এক্সপেক্ট অ্যানি বিলিভ ইন অ্যাবসলিউট ট্রুথ। পোয়েট্রির চোখে অ্যাবসলিউট ট্রুথ বলে কিছু নেই, মানে যত মত তত পথ। নিজে নিজে বলো তুমি কি বলতে চাইছো, তোমার কি দৃষ্টিভঙ্গি, কীভাবে ওয়ার্ল্ডকে দেখছো বলো, তোমার যা এক্সপিরিয়েন্স আছে সেই হিসাবে তুমি বলবে। হ্যাঁ, যার এক্সপিরিয়েন্স আছে সে বলবে লাভ ইজ ব্লাইন্ড, আর যার এক্সপিরিয়েন্স আছে সে বলবে লাভ ইজ পয়জন। ঠিক আছে? তো যে যেটা শিখেছে, যে যেটা বুঝেছে সেখান থেকে সে সেভাবে বলবে, তাই না? তো পোয়েট্রি সেই প্লুরালিটিকে বিশ্বাস করে, অ্যাবসলিউট ট্রুথ বলে বিশ্বাস করছে না। কে বিশ্বাস করে? আনলাইক সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান, পোয়েট্রি একটু অন্য কথা বলছে। ঠিক আছে? পোয়েট্রি ডাজ নট পজিট অর এক্সপেক্ট অ্যানি বিলিভ ইন অ্যাবসলিউট ট্রুথ।
অ্যাবসলিউট ট্রুথে সে বিশ্বাস করে না। দোজ ফোর্সেস অর ইন্ডিভিজুয়ালস হু ক্লেইম টু হ্যাভ অ্যাবসলিউট ট্রুথ, যে ফোর্সেস বা যে ইন্ডিভিজুয়ালগুলো, যেই ফোর্সেস মানে যে কোনো ধর্ম বা যে কোনো একটা বিলিভ, যে কোনো অর্গানাইজেশন যারা অ্যাবসলিউট ট্রুথে বিশ্বাস করে, যেমন সায়েন্স অফ ইকোনমিক্স, তো দোজ ফোর্সেস অর ইন্ডিভিজুয়ালস হু ক্লেইম টু হ্যাভ অ্যাবসলিউট ট্রুথ ইন দেয়ার গ্রাফস, তাদের পক্ষে অ্যাবসলিউট ট্রুথ আছে। এই পার্টি বলছে যে আমরাই বেস্ট, আমাকেই ভোট দাও, ঠিক আছে। ওই রিলিজিয়ন বলছে আমরাই বেস্ট, আমাদেরটা দিয়ে কনভার্ট হয়ে যাও, ঠিক আছে, আমরাই সমাজে সব থেকে বেস্ট। তাহলে দোজ ফোর্সেস অর ইন্ডিভিজুয়ালস, কোনো ব্যক্তি বলছে এটাই ঠিক, এখানেই আসে, এটাই শোনো, who claim to have absolute truths in their graphs tend to turn dictatorial or tyrannical. এই ধরনের ফোর্সেসগুলো কি কেমন হয়ে যায়, ডিক্টেরিয়াল হয়ে যায় or tyrannical। ওর কথা শুনলে ঠিক আছে আর না শুনতে গেলে ভুল আছে, তাহলে তুমি ওর কথা মতো নয়, তাই না। আর নাহলে ওর কাছে যদি ক্ষমতা থাকে তো তোমাকে মেরে করাবে, হ্যাঁ, করতেই হবে এটা, হ্যাঁ, তাই না, এটা করা উচিত, মানে ও যেটা বিশ্বাস করে সেটাই করাবে তোমাকে দিয়ে, ঠিক আছে। তাহলে ওরা ডিক্টেটরিয়ালে পরিণত হয় অ্যান্ড টাইরানিক্যাল হয়ে যায়, ঠিক আছে, অত্যাচারী হয়ে যায়। মানে তুমি করছো না মানে এটা তো সত্যি আছে, এটাই তো অ্যাবসলিউট ট্রুথ, তা তুমি অন্য কিছু করছো না, এটা করো, মানে ওরা চাপ দিবে সেটা করার জন্য। ট্রুথ ইউজুয়ালি ডাজ নট অ্যাডমিট এনি কন্ট্রাডিকশনস অর ইমপারফেকশনস। ট্রুথ, সত্যি কথাটা বলতে গেলে, এ ডাজ নট অ্যাডমিট এনি ইমপারফেকশনস, ট্রুথের যেটা সত্যি যেটা, তাহলে ইমপারফেকশনস ওকে অ্যাকসেপ্ট করবে না, আর কোনো কন্ট্রাডিকশান নেই, 2 + 2 = 4, এটাই ঠিক আছে, সবার কাছে অ্যাকসেপ্টেবল, তাই না, এতে কোনো কন্ট্রাডিকশান নেই, আর এর মধ্যে কোনো ইমপারফেকশনসও নেই, একদম পারফেক্ট। তাহলে তো ট্রুথ ইউজুয়ালি ডাজ নট অ্যাডমিট এনি কন্ট্রাডিকশনস অর ইমপারফেকশনস, ঠিক আছে। ইট ইজ ইউনিটেরিয়ান, মানে এটা এককবাদী আর কি, মানে ও যেটা বলছে আই অ্যাম দ্য স্টেট আর মাই ওয়ার্ড ইজ ল, মানে আমিই রাষ্ট্র আর আমার কথাই হচ্ছে ল, আর কিছু চলবে না এখানে, বুঝেছো, মানে আমি যেটাই বলে দেবো, আমার বাণী যেটা বলে যাবে সেটাই ল হয়ে যাবে, আর তুমি সেটা না শুনতে গেলে সেটা তোমার পানিশ হবে, বুঝতে পারলে বলছি কথা। তাহলে এটা ইউনিটেরিয়ান, ইট ইজ ইউনিটেরিয়ান, ইট ইজ দেয়ারফর নট অফ মাচ ইউজ ফর পোয়েট্রি, এই জায়গাটা পোয়েট্রি ক্ষেত্রে কোনো কাজে লাগে না, এরকম অ্যাবসলিউট ট্রুথের জায়গাটা পোয়েট্রির ফিল্ডে এসে কোনো কাজে লাগে না। পোয়েট্রি অ্যাবাইডস বাই দ্য প্লুরালিটি অফ লাইফ অ্যান্ড এক্সিস্টেন্স, মানে পোয়েট্রি অ্যাবাইডস বাই দ্য প্লুরালিটি অফ লাইফ অ্যান্ড এক্সিস্টেন্স, মানে যত মত তত মত, সত্যি তত পথ সদা, মানে যে যেমন প্লুরালিটি, মানে সিঙ্গেল একটা ভিউকেই সবাইকে সমর্থন করো না, তোমার যেটা দৃষ্টিভঙ্গি তুমি বলো, ওর যেটা দৃষ্টিভঙ্গি, এই ব্যাপার কোনো একটা ঘটনার ব্যাপারে নিজের নিজের ভিউ প্রকাশ করো, মত প্রকাশ করো, সে সেটাকে অ্যাকসেপ্ট করে, তাই তো। আর সায়েন্স তো মত প্রকাশে বিশ্বাস করবে না, ও যেটা বলবে দিস ইজ ট্রুথ, হ্যাঁ, আর রিলিজিয়ন তো তাই মত প্রকাশে বিশ্বাস করবে না, ধর ও সব ছাড়ো, এটাই ঠিক, ও যেটা করে। Poetry abides by the plurality of life and existence. Perhaps poetry follows reality which is plural. যদি বলা যায় যে সত্যিকার পোয়েট্রি যে বাস্তবতাটাকে ফলো করে সেটা হচ্ছে প্লুরাল, মানে প্লুরালিটি, সবার ভিউকেই সে অ্যাকসেপ্ট করে, তাই তো। অ্যানাক্রোনিস্টিক অ্যান্ড ফুল অফ কন্ট্রাডিকশনস, মানে সমাজে যত মত আছে তত পথ আছে, আর ফুল অফ কন্ট্রাডিকশনস আছে, মানে এটা বলতে পারে হ্যাঁ, ওটা বলতে পারে না, এটা বলতে পারে, এটা মতবিরোধও হতে পারে কোনো যে কোনো ইস্যু নিয়ে, সেটাই রিয়ালিটি, সেটাকে সে মেনে নিচ্ছে পোয়েট্রি, তাই না। এগেইনস্ট দ্য টাইরানি অফ ট্রুথ, পোয়েট্রি রিমেইনস এ পার্টিশন অফ ডেমোক্রেটিক রিয়ালিটি। এগেইনস্ট দ্য টাইরানি অফ ট্রুথ, ট্রুথ তো একটাই কথা বলছে, সায়েন্স আর রিলিজিয়ন বলছে, তাহলে ট্রুথের এগেনস্টে যদি বলছে এগেনস্ট দ্য টাইরানি অফ ট্রুথে যদি যাই, তাহলে পোয়েট্রি কি বলছে, পোয়েট্রি রিমেইনস এ পার্টিশন অফ ডেমোক্রেটিক রিয়েলিটি। তাহলে ডেমোক্রেসিতে কি আছে, যে যতটা মেজরিটি পাবে, যে যতটা ভোট পাবে, সেই তত নিজের মত, এর মতটা প্রকাশ করছে, ওর মতটা প্রকাশ করছে, তাহলে পোয়েট্রি অ্যাকসেপ্ট করছে পোয়েট্রি রিমেইনস এ পার্টিশন অফ ডেমোক্রেটিক রিয়েলিটি, যে বাস্তবে যে ডেমোক্রেসিতে যে মানে যত মত প্রকাশ করতে পারে, যত পলিটিক্যাল পার্টি আছে, আমার এটা ভিউ আছে, ওর যার যেটা ভালো লাগবে তাকে ভোট দাও, মানে ঠিক আছে, সব অ্যাকসেপ্ট করে নিচ্ছে। পোয়েট্রি রিমেইনস এ পার্টিশন অফ ডেমোক্রেটিক রিয়েলিটি এগেইনস্ট দ্য অ্যারোগ্যান্স অফ পাওয়ার, ওয়েলথ অ্যান্ড হায়ারার্কি। পোয়েট্রি প্রপোজেস বোথ হিউমিলিটি অ্যান্ড ডেফিয়েন্স। তাহলে এগেইনস্ট দ্য অ্যারোগ্যান্স অফ পাওয়ার, তাহলে টাইরানি কখন হচ্ছে, পাওয়ার থাকছে বলেই তো টাইরানি হতে পারছে ট্রুথের কাছে, হ্যাঁ। ওয়েলথ অ্যান্ড হায়ারার্কি, পোয়েট্রি পজেস বোথ হিউমিলিটি অ্যান্ড ডেফিয়েন্স।
ঠিক আছে? Which one of the following statements best reflect the most logical and rational message conveyed by the above passage? It is the poetry, not science or religion, which recognizes and accepts imperfections in human. যে পোয়েট্রি রিকগনাইজ করছে প্রথম, যে ইট ইজ দ্য পোয়েট্রি নট সায়েন্স আর রিলিজিয়ান হুইচ রিকগনাইজেস অ্যান্ড অ্যাকসেপ্টস ইমপারফেকশনস ইন হিউম্যানস। হিউম্যানসের মধ্যে যে ইমপারফেকশনস আছে সেটা পোয়েট্রি অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে? অন্য কেউ করছে না, সায়েন্সও করে না আর রিলিজিয়নও করে না। ট্রুথ ইজ রিভিলড থ্রু সায়েন্স or religion and poetry is anathema to truth. পোয়েট্রি তার মানে উল্টো দিকে থাকছে, আর ট্রুথ শুধু সায়েন্স আর ওর দ্বারা রিভিল হচ্ছে। পোয়েট্রি ইজ রোমান্টিক, ইমাজিনারি অ্যান্ড ইজ অ্যাবাউট ফিলিং, whereas science and religion are about truth. Poetry is romantic, imaginary and is about feeling, whereas science and religion are about truth. In a world of violence, tyranny and bigotry, poetry is a form of dynamic resistance. In a world of violence, tyranny and bigotry, poetry is a form of dynamic resistance. তাহলে প্রথমে যাই, এখান থেকে দেখি। It is the poetry, not science or religion, which recognizes and accepts imperfections in human. তাহলে মানুষের মধ্যে যে ইমপারফেকশনস আছে, যে একটা মানুষই যেটা বলবে সেটাই যে ট্রুথ আর সেটাই যে ঘটনা, সেই জন্য সে প্লুরালিটিতে সে বিশ্বাস করে, যে যেই এক্সপিরিয়েন্সটা বলবে সেটাই যে সর্বসত্য অ্যাবসোলিউট ট্রুথ সেটা হতে পারে না। তাহলে ইমপারফেকশনস মানুষের মধ্যে সে ধরে নিচ্ছে। তাহলে তুমি তোমার মত বলো, ওর মত বলে, সেটা বলছে, সে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তাই না? তাহলে ইমপারফেকশন মানে আমি বললাম আর এটাই বেস্ট হয়ে গেল, এটাই অ্যাবসোলিউট ট্রুথ হয়ে গেল, এটা পোয়েট্রি বলছে না। তাহলে প্রত্যেক মানুষের মধ্যে ইমপারফেকশন মানে পারফেকশন যে কমপ্লিটলি আছে, 100% অ্যাবসোলিউট ট্রুথ আছে, সেটা বলছে না। তাহলে ইমপারফেকশনস আছে। তাহলে যে যেটা যার যেটা মত আছে সে সেটা বলো, সেটা এক্সপ্রেস করো, সেটাকে মিলিয়ে একটা জায়গাতে আসবে, ঠিক আছে? তাহলে সেটা ঠিক বলছে। ট্রুথ ইজ রিভিলড থ্রু সায়েন্স অর রিলিজিয়ন অ্যান্ড পোয়েট্রি ওর যে বিরোধ করছে সেটা নয়, বলছে না। মানে এই 10 জন 10 রকম বলবে, তার মধ্যে কন্ট্রাডিকশনের মধ্যে থেকে বেরিয়ে আসবে, সে কন্ট্রাডিকশনকে অ্যাকসেপ্ট করছে, যে কন্ট্রাডিকশন হতে দাও সোসাইটিতে, এটা যার যার মত আছে প্রকাশ করতে দাও। ইমপারফেকশন প্রত্যেক মানুষের মধ্যে আছে, তার মধ্যে থেকে কন্ট্রাডিকশন হয়ে সত্যিটা বেরিয়ে আসবে, বুঝতে পারলে? পোয়েট্রি ইজ রোমান্টিক, ইমাজিনারি অ্যান্ড ইজ অ্যাবাউট ফিলিংস, এসব কিছু বলছে না এখানে। পোয়েট্রি ইমাজিনারি এই সমস্ত কিছু বলতে যায়নি। whereas সায়েন্স অ্যান্ড রিলিজন আর অ্যাবাউট ট্রুথ, ঠিক আছে? তাহলে পোয়েট্রির ব্যাপারে সেটা একটা বাড়িয়ে কথা বলেছে, এখানে বলতে চাইনি। ইন এ ওয়ার্ল্ড অফ ভায়োলেন্স, টাইরানি অ্যান্ড বাইগট্রি, পোয়েট্রি ইজ এ ফর্ম অফ ডাইনামিক রেজিস্ট্যান্স, কোনো রিলেশন নেই। তাহলে ওটাই বলেছে যে হিউম্যান বিইংয়ের মধ্যে ইমপারফেকশনস আছে, আর একটা কোনো মত এরকম অ্যাবসোলিউট ট্রুথ বলে কিছু হতে পারে না, ঠিক আছে? যেই বা মতবাদী হোক না, কোনো ইজিম হোক না, যেটাই হোক না কেন, সেটা পারফেক্ট বা 100% ট্রুথ সেটা হতে পারে না, ঠিক আছে? তাহলে সেটাই আনসার এ। The flower was not intended to please us. The flower was not intended to please us. আমাদের প্লিজ করার জন্য সেটা নয় ফ্লাওয়ার। It flaunted its petals and spreads its perfumes to attract the insect. ওই যে পাপড়িগুলোকে যে খুলে ধরে, সেটাকে তার মূল কারণ হলো টু অ্যাট্রাক্ট দ্য ইনসেক্টস, বুঝতে পারলে? পেটালস অ্যান্ড স্প্রিডস ইজ পারফিউম, যে পারফিউম যে সুগন্ধি মানে যে বেরিয়ে আসে বা পেটালসগুলোকে যে স্প্রিড করে, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইনসেক্টসকে অ্যাট্রাক্ট করা, ঠিক আছে? আমাদের প্লিজ করা নয়, বুঝতে পারলে? দ্য ইনসেক্ট ক্যারিজ দ্য পলেন ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার সো দ্যাট পলেন ইজ নট ক্যারিড অ্যাওয়ে বাই দ্য উইন্ড অ্যান্ড দাস নট ওয়াস্টেড। তাহলে ইনসেক্ট কী করে, এক ফুল থেকে আরেক ফুলে, আরেক ফুল থেকে আরেক ফুলে সেই পরাগগুলোকে ক্যারি করে নিয়ে যায়, যেটা বাতাসের দ্বারা সেটা তোমার ক্যারি না হয়, যাতে নষ্ট না হয়ে যায়, ঠিক আছে?
তাহলে সেই কারণে ফুল তার নিজে বিকশিত হয়ে ইনসেক্টকে অ্যাট্রাক্ট করার জন্য, আর ইনসেক্ট সেটা এক ফুল থেকে এক ফুল সেটা পরাগটাকে সংগ্রহ করে সংগ্রহ করে যাতে বাতাসের দ্বারা ক্যারিড হয়ে ওয়েস্টেড না হয়ে যায়। ঠিক আছে, হোয়াট উই কল এ ফ্লাওয়ার্স বিউটি ইজ মিয়ারলি এ বাই প্রোডাক্ট, যেটা আমরা ফ্লাওয়ার্সের বিউটি বলছি ইজ মিয়ারলি এ বাই প্রোডাক্ট, মানে ওটা ওরই একগ্রভাবে প্রয়াস নয়, যেটা ইনসেক্টের একটা বড় রোল থাকছে পরাগ সংযোগ করানোতে। ঠিক আছে, যে ফ্লাওয়ার্স বিউটি যেটা দেখছি সেটা কিন্তু বাই প্রোডাক্ট, যে ফ্লাওয়ার নিজে একাই একাই করে ফেলছে সেটা নয়, সে ইনসেক্ট একটা বড় রোল প্ল্যান করছে, সে পলেনগুলোকে মানে একে অপরের সাথে সংযোগ ঘটিয়ে, ঠিক আছে, ক্যারি করে। অ্যান্ড এ হিউম্যান ইনভেনশন, ঠিক আছে, দ্য পারফিউমস ইজ নট দেয়ার টু প্লিজ আস, ওখানে যে পারফিউমটা আছে সেটা আমাদের প্লিজ করার জন্য নয়, ইট প্লিজেস আস বিকজ ইট ইজ দেয়ার, ওটা ওখানে আছে সেই জন্য এটা আমাদের প্লিজ করে। ঠিক আছে, ইট প্লিজেস আস বিকজ ইট ইজ দেয়ার অ্যান্ড উই হ্যাভ বিন কন্ডিশন টু ইট, তার সাথে আমরা কন্ডিশন হয়ে গেছি যে ওখানে আছে এবং খুব ভালো লাগছে সুগন্ধ, তার সাথে কন্ডিশন হয়ে গেছে। তাহলে বলার উদ্দেশ্য হলো প্যাসেজটার, based on the above passage the following assumptions have been made. The author of the passage believes that flowers are creations of nature's luxury. ঠিক আছে, flowers, the author of the passage believes that the flowers are creations of nature's luxury. It's not nature's luxury, বলেই তো দিয়েছে প্রথমে যে প্লিজ করার জন্য সে হচ্ছে না, একটা বাই প্রোডাক্টের ফল এই ফ্লাওয়ার্সটা। ঠিক আছে, একটা ইনসেক্ট আর ওর এর মধ্যে, তাহলে এই যে ফ্লাওয়ার্স আর ক্রিয়েশনস অফ নেচার্স লাক্সারি সেটা নয়, একটা নেসেসিটি আছে, বাই প্রোডাক্টেই সেটা তৈরি হয়। ঠিক আছে, দ্য অথর অফ দ্য প্যাসেজ ডাজ নট বিলিভ ইন দ্য ইউজফুলনেস অফ ফ্লাওয়ার্স এক্সেপ্ট অ্যাজ থিং অফ বিউটি, অথর ফুলটাকে একটা থিং অফ বিউটি হিসাবেই ধরেছে, কোনো ইউজফুলনেস, বাস্তব ইউজফুল নেই, নো নট অ্যাট অল। অথর পরিষ্কার বলেছে ওখানে যে আমাকে প্লিজ করার জন্য, আর সুগন্ধিতা যেটা দিচ্ছে সেটার জন্য না, আমাকে প্লিজ করার জন্য, ওটা ওখানে আছে বলে হয়তো ওটা ভালো লাগছে, কিন্তু এটা একটা কাজ আছে, এটা একটা কাজ যেটা যে এটা ইনসেক্টকে অ্যাট্রাক্ট করে, এই যে পেটালসটা খুলে আর পারফিউমটা দিয়ে ইনসেক্টকে অ্যাট্রাক্ট করে, আর ইনসেক্ট সেখানে বসলে সেখান থেকে পলেন সংগ্রহ করে একে একে মানে এক থেকে আরেকটাতে দিকে পরাগ সংযোগ ঘটায়। ঠিক আছে, আর যেখান থেকে ফুল ফল সবার আমরা পাই। তাহলে শুধুমাত্র নেচার্স বিউটি নয়, এটার প্র্যাকটিক্যাল ইউটিলিটি আছে, বাস্তব জগতে ইউজফুলনেস আছে। তাহলে এখানে কথাটা ভুল, যে দ্য অথার্স প্যাসেজ ডাজ নট বিলিভ ইন দ্য ইউজফুলনেস অফ ফ্লাওয়ার্স এক্সেপ্ট এ থিং অফ বিউটি, তাহলে শুধু এটা থিং অফ বিউটি না, থিং অফ বিউটিটা কোথা থেকে আসলো, যে ওটা ওখানে আছে বলেই আমাকে সুন্দর লাগছে, যে পারফিউমটা ওখানে আছে বলে এটা সুন্দর, আমরা কন্ডিশন হয়ে গেছি, কিন্তু এটা আমাকে প্লিজ করার জন্যই সে ফুটছে তাই নয়, এই ইনসেক্টকে অ্যাট্রাক্ট করার জন্য, যেটা একটা ন্যাচারাল ঘটনা, যেখানে থেকে পরাগ সংযোগ হয়ে মানে ফুল থেকে ফলে সমস্ত কিছু সব জিনিসগুলো তৈরি হয়। ঠিক আছে, তাহলে ইট ইজ নট এ ন্যাচারাল লাক্সারি, ইটস নেসেসিটি, একটা বড় একটা ঘটনা বলছে। আর ইউজফুলনেস যে নেই, ডাজ নট বিলিভ ইন দ্য ইউজফুলনেস অফ দ্য ফ্লাওয়ার্স, অবশ্যই বিলিভ ইউজফুলনেস অফ, মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বড় রোল পালন করছে। ঠিক আছে, তাহলে দুটোই ভুল এখানে, 1 and 2 দুটোই ভুল, neither 1 not 2। ঠিক আছে, আর নাই 72 পর্যন্তই ছিল। ঠিক আছে, তো আগের দিনে যে পরীক্ষাটা দিয়েছো, পরীক্ষা আনসার শিটটা নিয়ে নিবে, আনসার শিটটা নিয়ে কোনটা কোনটা ভুল হয়েছে, কতটা আনসার করেছো, আমি বারবার একই রকমই বলি যে কতটা ঠিক হয়েছে, কোন সেগমেন্ট থেকে ঠিক হয়েছে, কম্প্রিহেনশনের সেগমেন্টে কতটা ঠিক হয়েছে, সেই জিনিসগুলোকে ঠিকঠাক করে কিন্তু দেখবে। যে কম্প্রিহেনশনে আমি যদি দেখি যে 50% হয়েছে বা 40% হয়েছে বা 60% হয়েছে, তাহলে কীভাবে আপগ্রেডেশন করতে হবে। কম্প্রিহেনশন শুধুমাত্র প্র্যাকটিস করেই অ্যাহেড করতে হবে, তুমি যত করবে তত শিখবে, এতে শুধু সময় ইনভেস্টমেন্ট চাই, যত টাইম ইনভেস্ট করবে ব্রেনের অ্যানালিসিস তত, অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি তত বাড়বে। আর শুধুমাত্র এটা কম্প্রিহেনশন নিয়ে ভাববে না, এটা তুমি অন্যান্য কোশ্চেন উত্তর করার ক্ষেত্রে, যে কোনো কোশ্চেনকে প্রিসাইজ বোঝার ক্ষেত্রে কিন্তু হেল্প করবে।
তাহলে একটা কোশ্চেন আসলো কি লিখবো, কতটুকু লেখা উচিত না লিখে, এই ক্যাপাসিটিটা ডেভেলপ। সিভিল সার্ভিসের বড় অসুবিধা যেটা, যে আমি জানি তো অনেক কিছু, কিন্তু এইটার জন্য কতটুকু লেখা দরকার সেই জায়গাটা জানা নেই, ঠিক আছে। আর যে ওয়ার্ড লিমিটটা দেওয়া আছে সেই ওয়ার্ড লিমিটের মধ্যে লিখতে হবে। সেই জন্য এই কম্প্রিহেনশন কিন্তু মানে সাইলেন্টলি তোমাকে সাবকনসিয়াসলি ওই জিনিসটা ডেভেলপ করে তোমার মধ্যে। শুধুমাত্র পরীক্ষাতে এই কটা আসছে বলে না, ইউ শুড প্র্যাকটিস দিস ওয়ান বিকজ ইট উইল হেল্প ইউ টু ক্র্যাক দ্য সিভিল সার্ভিসেস অলসো। তুমি আনসার একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে সিভিল সার্ভিসের ইন্টারভিউ, তুমি কতটুকু বলবে, কি বলবে না বলবে, এই প্রিসাইজনেস তোমার কাছে চলে আসবে, বুঝতে পারলে। তা কম্প্রিহেনশন করাটা খুব জরুরি, আন্ডারস্ট্যান্ড করাটা। ঠিক আছে, আজকে এটা শেষ হয়ে গেল। আর গতবারে যেটা পরীক্ষা দিয়েছো, এবার দুটো ক্লাস হলো, আর হয়তো একটা দুটো ক্লাস হবে, আর টেস্ট হবে, টেস্টের অ্যানালিসিস হবে, যে টেস্টটা তোমরা দেবে কোথায় কোথায় ভুল হয়েছে সেটা বুঝতে পারবে এবার থেকে। তাহলে এবার থেকে বেশি কম্প্রিহেনশন থেকে এবার প্র্যাকটিক্যালে যাওয়া যাবে, তুমি পরীক্ষাটা দেবে আর কোথায় কোথায় ভুল করেছো সেটাকে তখন ধরে বলা হবে। ঠিক আছে, আজকে আর কিছু করছি না, ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। হুম।